Kinematics, kinematics, kinematics. You don't like it, but I like it. So I can't avoid. তো আজকের ক্লাস হলো কাইনেমেটিক্স 1D, যেই চ্যাপ্টারটাকে আমরা একমাত্রিক গতি নামে চিনি। এই চ্যাপ্টারটাকে চারটে আলাদা আলাদা নামে ডাকা যায়। আমরা এটাকে বলতে পারি কাইনেমেটিক্স 1D, আমরা এটাকে বলতে পারি মোশন ইন 1D, আমরা এটাকে বাংলাতে বলি একমাত্রিক গতি, আমরা এটাকে বলি মোশন ইন এ স্ট্রেট লাইন। এনসিইআরটি তে এটাকে লেখা থাকে মোশন ইন এ স্ট্রেট লাইন। এখন এই চ্যাপ্টারটা অধিকাংশ ছেলে মেয়েদের পড়া হয়ে গেছে, তাহলে এই চ্যাপ্টারটা তাদের ওয়ান শট রিভিশনের কাজে লাগবে। তাহলে আজকের ভিডিওটা দেখো ওয়ান শট রিভিশন হিসাবে। তো আমরা খুব ফাস্ট এগোবো ওয়ান শট রিভিশনের ক্লাস হিসাবে, তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাই চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি, আমরা যে কাইনেমেটিক্স পড়তে এসেছি, কাইনেমেটিক্সটা কি, কাইনেমেটিক্স কোত্থেকে আসে এই বিষয়টা জানতে হবে। তাহলে প্রথমেই আসি আমরা মেকানিক্স থেকে। ক্লাস 11 আমাদের ম্যাক্সিমাম পোরশন হলো মেকানিক্স বা বলবিদ্যা। মেকানিক্স কাকে বলে? একটা অবজেক্ট আছে, তার উপরে আমরা অ্যাপ্লাই করেছি ফোর্স, ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? ফোর্সের ডিরেকশনে তা হয়ে যাবে মোশন। তাহলে ফিজিক্সের যে ব্রাঞ্চ ফোর্স আর মোশন নিয়ে ডিল করে তাকে বলা হয় মেকানিক্স। তাকে কি বলে? মেকানিক্স। আর যদি ফিজিক্সের কোনো ব্রাঞ্চ মোশন নিয়ে ডিল করে, শুধু মোশনের কথা তোমাকে বলছে, ফোর্স কি জানার দরকারই নেই, ফোর্স কি ভাই জানার দরকার নেই, শুধু মোশন নিয়ে তোমাকে আলোচনা করাচ্ছে। কত টাইপের মোশন হয়, মোশনের ইকুয়েশন গুলো কি কি, সেই গ্রাফ গুলো কি কি, এই সব কিছু তোমাকে বলে দিল, কিন্তু ফোর্স কি জানার দরকার নেই। তাহলে সেটাকে বলে কি? সেটাকে বলে কাইনেমেটিক্স। এই কাইনেমেটিক্স হয় দুটো টাইপসের। কাইনেমেটিক্স হয় কাইনেমেটিক্স 1D, কাইনেমেটিক্স 2D। সেটা ডিপেন্ড করে কত ডাইমেনশনে মোশনটা হচ্ছে, 1 ডাইমেনশনে মোশনটা হচ্ছে না 2 ডাইমেনশনে মোশনটা হচ্ছে। 1 ডাইমেনশনে যাওয়ার মানে হলো একটা ডাইমেনশন বরাবর যাবে, একটা ডাইমেনশন বরাবর যাওয়া মানে স্ট্রেট লাইনে যাওয়া, একটা ডাইমেনশন বরাবর যাওয়ার মানে হলো স্ট্রেট লাইনে যাওয়া। তাই এটাকে বলা হয় মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ স্ট্রেট লাইন। আর দুটো ডাইমেনশন বরাবর যাওয়া মানে তুমি একটা ডাইমেনশন গেলে আর একটা ডাইমেনশন গেলে, এক্স অ্যাক্সিস বরাবর গেলে, ওয়াই অ্যাক্সিস বরাবর গেলে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মোশন ইন এ প্লেন বা তল বরাবর গতি, সমতলীয় গতি। মোশন ইন এ প্লেন, মোশন ইন এ স্ট্রেট লাইন। মোশন ইন এ প্লেন বা কাইনেমেটিক্স 2D আজকে আমরা পড়বো না, আজকে আমরা পড়বো মোশন ইন এ স্ট্রেট লাইন বা মোশন ইন 1D। ঠিক আছে? বোঝা গেল বিষয়টা, বোঝা গেল কি আজকে আমরা করতে চলেছি, বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট চলে যাব শুরুর দিকে। যে কোনো অবজেক্ট বা বস্তুর দুটো অবস্থা হয়। যে কোনো অবজেক্ট বা বস্তুর দুটো অবস্থা হয়, হয় সে অ্যাট রেস্টে আছে, না হয় সে ইন মোশনে আছে। তো অ্যাট রেস্টে থাকা মানে সময়ের সাথে সাথে তার পজিশন চেঞ্জ হচ্ছে না, ইন মোশনে থাকা মানে সময়ের সাথে সাথে তার পজিশন চেঞ্জ হচ্ছে। এবারে প্রশ্ন হলো, অ্যাট রেস্টে থাকা, ইন মোশনে থাকা, এই দুটোই কিন্তু অ্যাবসলিউট ট্রুথ নয়, চরম সত্য নয়, এগুলো হলো রিলেটিভ। কেন এগুলো রিলেটিভ? কেন এগুলো অ্যাবসলিউট ট্রুথ নয়? কারণ আমি বললাম যে আমি স্থির আছি, আমি এখানে চুপচাপ, ধরো আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, তার মানে কি আমি স্থির আছি। কিন্তু চাঁদে গিয়ে তুমি দেখছো কি পৃথিবীর ওপরে আমি দাঁড়িয়ে, আমি পৃথিবীর সাথে সাথে ঘুরছি। তাহলে কি গল্প হলো? আমি যেখানে চেয়ারে বসে আছি, চাঁদ থেকে দেখলে কি মনে হচ্ছে? চাঁদ থেকে দেখলে মনে হচ্ছে যে আমি চেয়ারে বসে নেই, আমি পৃথিবীর সাথে চেয়ারে বসে বসে ঘুরছি। তাহলে কি অ্যাকচুয়ালি আমি কি রেস্টে আছি? রেস্টে তো নেই। তাহলে অ্যাবসলিউট রেস্ট বলে কোনো কথা হয় না, চরম স্থিতি বলে কোনো কথা হয় না, বা অ্যাবসলিউট মোশন বলেও কোনো কথা হয় না। যা কিছু হয় সবকিছু রিলেটিভ। ঠিক আছে? সবকিছু রিলেটিভ। তাহলে অ্যাট রেস্টে থাকা বা ইন মোশনে থাকা দুটোই হলো রিলেটিভ বা আপেক্ষিক। এটা ডিপেন্ড করে একটার সাপেক্ষে আর একটার উপরে। হ্যাঁ, কার সাপেক্ষে? আমরা যদি পৃথিবীটাকে স্থির ধরি, তাহলে পৃথিবীর সাপেক্ষে আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি এখানে স্থির আছি। ঠিক আছে?
আর বাইরে থেকে দেখলে তখন মনে হবে কি আমি গতিশীল পৃথিবীর উপরে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এটা গেল রিলেটিভ বা আপেক্ষিক, এই বিষয়গুলো গেল। তাহলে বোঝা যাচ্ছে যে গতির আলোচনা করার জন্য দরকার পড়ে যাচ্ছে রেফারেন্স ফ্রেমের। কিসের দরকার পড়ে যাচ্ছে? রেফারেন্স ফ্রেমের দরকার পড়ে যাচ্ছে। আচ্ছা, রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র কি? রেফারেন্স বা ফ্রেম বা নির্দেশতন্ত্র যার রেসপেক্টে আমরা কোনো গতির আলোচনাটা করছি। ধরো মেঝের ওপরে একটা বলকে গড়িয়ে দিলাম, এই বলকে গড়িয়ে দেওয়া এটা একটা ফেনোমেনা অফ মোশন, আর মেঝেটা এখানে কি একটা নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। বোঝা গেল? তাহলে আমাদের এই যে গতিটা রিলেটিভ অ্যাবসলিউট নয়, এখানে আমাদের সমস্যা হচ্ছে কোনটা রেস্টে আছে মোশনে আছে বোঝার জন্য। তাহলে আমাদের একটা রেফারেন্স ফ্রেম দরকার বা নির্দেশতন্ত্র দরকার। ঠিক আছে, তার জন্য আমরা নির্দেশতন্ত্র এখন পড়ব। তো ইন জেনারেলি দুটো টাইপসের নির্দেশতন্ত্র হয়, দু ধরনের নির্দেশতন্ত্র হয়। একটাকে বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আরএফ লিখলাম শর্টে। আর একটাকে বলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আরএফ। তাহলে এটা আবার কি? বাংলাতে বলে জড়তীয়, আর অজড়তীয়। এটার মানে কি? যদি তুমি জড়তীয় নির্দেশতন্ত্র থাকো বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে থাকো, তার মানে তুমি এই ফ্রেম অফ রেফারেন্সটা রেস্টে আছে। এই ফ্রেম অফ রেফারেন্সটা কিসে আছে? রেস্টে আছে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে, কনস্ট্যান্ট অর ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। কনস্ট্যান্ট বা ইউনিফর্ম ভেলোসিটিকে বাংলাতে বলে সমবেগ। তাহলে সমবেগে থাকা বা স্থির অবস্থায় থাকা, এই দুটো অবস্থায় যদি কোনো রেফারেন্স ফ্রেম থাকে তাহলে তাকে বলা হবে জড়তীয় নির্দেশতন্ত্র। যেমন মেঝেটা স্থির অবস্থায় আছে, তাহলে মেঝেটা হলো জড়তীয় নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, আবার কোনো গাড়ি যাচ্ছে, যে গাড়িটা সমবেগে যাচ্ছে, ধরো 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, কনস্ট্যান্ট ওই ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে সেই গাড়িটার উপরে কোনো বলকে গড়িয়ে দিলে ওই গাড়িটা হবে কেমন রেফারেন্স ফ্রেম? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এবারে হলো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা হলো ত্বরণ সহ গতিশীল, এটা হলো ত্বরণ সহ গতিশীল, তার মানে অ্যাক্সিলারেশন আছে। আচ্ছা, রেস্টে থাকো বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকো, দুটো কন্ডিশনকে ফিজিক্সের ভাষায় একই কন্ডিশন বলা হয়। কেন বলা হয়? রেস্টে থাকা বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকা, এই দুটো কন্ডিশনেই অ্যাক্সিলারেশনটা হয় জিরো, তাই দুটো কন্ডিশনকে বলা হয় কি? সেম কন্ডিশন। তাহলে রেস্টে থাকা আর কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকা দুটো কন্ডিশনে অ্যাক্সিলারেশন জিরো, তাহলে অ্যাক্সিলারেশন জিরো হলে সেটা হলো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর অ্যাক্সিলারেশন থাকলে সেটা হলো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে একটা ট্রেন আস্তে আস্তে তার ভেলোসিটি বাড়াচ্ছে, এরকম ট্রেন, এটাকে আমরা কি বলবো? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ওই ট্রেনের উপরে একটা বলকে গড়িয়ে দিলে, তাকে বলকে রেখে দিলে, তাহলে বলটা সামনের দিকে যাবে না পিছনের দিকে আসবে? বলটা সামনের দিকে না গিয়ে পিছনের দিকে আসবে। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে নিউটনসের কোনো ল অ্যাপ্লিকেবল হয় না, নিউটনসের অ্যাকশন রিঅ্যাকশন অ্যাপ্লিকেবল হয় না, কিন্তু ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে নিউটনসের ফার্স্ট সেকেন্ড থার্ড সব ল অ্যাপ্লিকেবল হয়। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ওই জন্য কনসেপ্ট এসে যায় সিউডো ফোর্সের কনসেপ্ট। কি ফোর্সের কনসেপ্ট? সিউডো ফোর্সের কনসেপ্ট। আচ্ছা চলো এগিয়ে যাই। তাহলে ইন জেনারেলি দু রকমের রেফারেন্স ফ্রেম হলো, ঠিক আছে। ত্বরণ সহ গতিশীল হলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এখানে নিউটনসের কোনো ল অ্যাপ্লিকেবল হয় না, নিউটনসের অ্যাকশন রিঅ্যাকশন অ্যাপ্লিকেবল হয় না, সিউডো ফোর্স এখানে অ্যাপ্লাই হয়। তাহলে একটা ট্রেন ত্বরণ সহ গতিশীল, সেখানে একটা বল রেখে দিলে সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যায়। কেন পিছনের দিকে যায়? তাকে যাওয়া উচিত ছিল সামনের দিকে, কারণ নিউটনসের সেকেন্ড ল অনুযায়ী বল প্রয়োগ করলে কোন দিকে যায়? সামনের দিকে যায়, যেদিকে বল প্রয়োগ করবে সেদিকে যায়, সামনের দিকে যাওয়ার কথা, সামনের দিকে না গিয়ে সে পিছনের দিকে আসছে, সেখানে ফোর্স লাগছে কি ফোর্স?
সিউডো ফোর্স বা অলিক বল। যাই হোক, ইন জেনারেলি রেফারেন্স ফ্রেমকে দুভাগে ভাগ করা যাচ্ছে। জিওমেট্রিক্যালি যদি রেফারেন্স ফ্রেমকে ভাগ করি তাহলে কটা ভাগে ভাগ করা যায়? জিওমেট্রিক্যালি যদি রেফারেন্স ফ্রেমকে ভাগ করি তাহলে ভাগ করা যায় কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম, কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। এই কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেমের মধ্যে রয়েছে 1D, 2D and 3D। 1D মানে একটা অ্যাক্সিস x অ্যাক্সিস নিলে হয়, 2D মানে x and y দুটো অ্যাক্সিস, আর 3D মানে x, y and z তিনটে অ্যাক্সিস। হলো, এটা হলো কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম বলে। আচ্ছা, এছাড়াও আরো রেফারেন্স ফ্রেম হয়, যেমন একটা হলো পোলার রেফারেন্স ফ্রেম। এটা খুব ইম্পর্টেন্ট, পোলার রেফারেন্স ফ্রেম বা পোলার নির্দেশ তন্ত্র। এখানে কি হয়, এই পোলার রেফারেন্স ফ্রেমে কোন পয়েন্টের কোঅর্ডিনেটকে r, থিটা দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? পোলার রেফারেন্স ফ্রেমে কোন পয়েন্টের কোঅর্ডিনেটকে r, থিটা দিয়ে লেখা হয়। আরটা হলো ওই পয়েন্টের সেন্টার থেকে তার ডিসটেন্স, মূল বিন্দু থেকে তার ডিসটেন্স হলো r, আর থিটা হলো তার অ্যাঙ্গুলার ডিসটেন্স বা কৌণিক সরণ। থিটা কি? তার অ্যাঙ্গুলার ডিসটেন্স বা কৌণিক সরণ। তাহলে এই আর এ দুটো কম্পোনেন্ট পাওয়া যায়। কি কি পাওয়া যায়? একটা হয় এদিকে, সেটা হয় r cos থিটা, একটা হয় এদিকে, সেটা হয় r sin থিটা। ভেক্টরের কম্পোনেন্টে বিভাজন, ভেক্টরের উপাংশে বিভাজন, এটাকে বলে কি? এটাকে বলে rx, x অক্ষ বরাবর কম্পোনেন্ট, এটাকে বলে ry, y অক্ষ বরাবর কম্পোনেন্ট। এখান থেকে আমরা যদি ry বাই rx করি তাহলে হয় r sin থিটা বাই r cos থিটা। তাহলে আর কাটে, sin থিটা বাই cos থিটা, মানে পড়ে থাকে tan থিটা। তাহলে tan থিটা কি পড়ে থাকলো? tan থিটা ইকুয়ালস টু হয়ে গেল ry বাই rx। আবার যদি এই দুটোকে স্কয়ার করো তাহলে কি হয়? এই দুটোকে স্কয়ার করলে হয় r স্কয়ার কমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, স্কয়ার করে যোগ করলাম, তাহলে এখানে হবে rx স্কয়ার ry স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি এটার মান 1, তাহলে r ইকুয়ালস টু রুট ওভার অফ rx স্কয়ার ry স্কয়ার। এই গল্পগুলো বলা যায়। পোলার রেফারেন্স ফ্রেম এইটুকু তোমাকে জেনে রাখা দরকার। এছাড়াও আরো দুটো রেফারেন্স ফ্রেম হয়, একটাকে বলে স্পেরিক্যাল রেফারেন্স ফ্রেম বা গোলকীয় নির্দেশ তন্ত্র, আর একটাকে বলে সিলিন্ড্রিক্যাল রেফারেন্স ফ্রেম বা চোঙাকৃতি নির্দেশ তন্ত্র। তো এই দুটোর ব্যবহার তোমাদের এই লেভেলে এখন খুব বেশি লাগবে না, খুব বেশি লাগবে না মানে লাগবেই না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আরো দুটো রেফারেন্স ফ্রেম হয়, একটা হলো স্পেরিক্যাল রেফারেন্স ফ্রেম, একটা হলো সিলিন্ড্রিক্যাল রেফারেন্স ফ্রেম, যে দুটো তোমাদের এখন লাগবে না, যে দুটোর দরকার নেই। ঠিক আছে, ওকে, তাহলে বোঝা গেল। তাহলে রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্রের কনসেপ্ট ক্লিয়ার হলো হ্যাঁ কি না? ক্লিয়ার হলো। আরো দুটো রেফারেন্স ফ্রেম হয়, গোলকীয় বা স্পেরিক্যাল রেফারেন্স ফ্রেম, সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এই দুটো রেফারেন্স ফ্রেমের কনসেপ্ট ডিটেলসে দরকার লাগবে না বা আমাদের ফিজিক্সে অ্যাপ্লাই হবে না 11-12 লেভেলে। চলো এরপরে চলে যাই। রেফারেন্স ফ্রেম তুমি যখন পড়ে নিলে, এবারে তোমাকে কি পড়তে হবে? তাহলে এবারে তোমাকে পড়তে হবে যে টাইপস অফ মোশন। সাধারণভাবে মোশনকে দুভাগে ভাগ করা যেতে পারে, একটাকে বলে চলন, একটাকে বলে ঘূর্ণন। তাহলে একটা হলো ট্রান্সলেশন আর একটা হলো রোটেশন। আর ট্রান্সলেশন রোটেশন একসাথে কখন হয়?
গাড়ির চাকা যখন ঘোরে, গাড়ির চাকা যখন ঘোরে তখন ট্রান্সলেশন রোটেশন একসাথে হয়, এটাকে বলে কম্বাইন ট্রান্সলেশন অ্যান্ড রোটেশনাল মোশন, সিআরটিএম। কি বলে? সিআরটিএম, কম্বাইন রোটেশনাল অ্যান্ড ট্রান্সলেশন মোশন, গাড়ির চাকা যখন ঘোরে। ঠিক আছে, তো ট্রান্সলেশনাল মোশন এন্ড রোটেশনাল মোশন এই দুটো টাইপসের মেনলি মোশন হয়, আর দুটো একসাথে যদি দেখতে পাওয়া যায় তখন সেটাকে বলা হয় সিআরটিএম, কম্বাইন রোটেশনাল এন্ড ট্রান্সলেশনাল মোশন, বা মিক্সড মোশন বলতে পারি, মিশ্র গতি, যেটা গাড়ির চাকাতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবারে আসো, লোকে একটা বেসিক জিনিস বুঝতে পারে না, সার্কুলার মোশন আর রোটেশনাল মোশনের ডিফারেন্সটা কি। এই ডিফারেন্স বোঝানোর জন্য আমাদের যেতে হবে পয়েন্ট অবজেক্টের কনসেপ্টে। এই পয়েন্ট অবজেক্টের কনসেপ্ট আমাদের খুব জানা দরকার। পয়েন্ট অবজেক্ট বা পার্টিকেল মডেল, বা পার্টিকেল মডেল, এটা আবার কি? আমরা যতক্ষণ না পর্যন্ত রোটেশনাল মোশন না পড়ছি ততক্ষণ পর্যন্ত যত অবজেক্ট থাকুক না কেন তাদেরকে আমরা পয়েন্ট অবজেক্ট ধরে নেব। কেন পয়েন্ট অবজেক্ট ধরে নেব? ধরো একটা বড় ব্যাট আছে, তাহলে এর কোথায় ফোর্স অ্যাপ্লাই করলে এর মোশনটা ট্রান্সলেশনাল মোশন হবে, রৈখিক গতি হবে। এর এখানে ফোর্স অ্যাপ্লাই করলে বেঁকে যেতে পারে, এখানে এরকম এদিকে যেতে পারে। এর এমন একটা পয়েন্ট আছে সেন্টারে যেখানে ফোর্স অ্যাপ্লাই করলে এর মোশনটা ট্রান্সলেশন মোশন হবে, সেই পয়েন্টটাকে বলে তার সেন্টার অফ মাস। তাহলে এই বড় অবজেক্টটাকে যদি আমি একটা পয়েন্ট ধরে নিই, এটার পরিবর্তে একটা পয়েন্ট ধরে নিই, তাহলে এই পয়েন্টটা যাচ্ছে, তাহলে আমাদের হিসেবের সুবিধা হবে। সেই জন্য আমরা বড় বড় অবজেক্টগুলোকে পয়েন্ট অবজেক্ট বা পার্টিকেল হিসাবে ধরে নেব। কোন মোশনে ধরে নেব এগুলো? লিনিয়ার মোশন বা রৈখিক গতিতে। তাহলে লিনিয়ার মোশন বা রৈখিক গতির আলোচনায়, রৈখিক গতিতে আমরা, রৈখিক গতি অ্যাকচুয়ালি কোন পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হলে হয়? সেন্টার অফ মাসে। বাকি অন্য পয়েন্টে হলে কিন্তু লিনিয়ার মোশন হবে না, পিওর লিনিয়ার মোশন হবে না। তা সেন্টার অফ মাসের ওই পয়েন্টটার বদলে আমরা ওটাকে একটা পয়েন্ট অবজেক্ট বা পার্টিকেল ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটাকে বলে পার্টিকেল মডেল বা পয়েন্ট অবজেক্টের কনসেপ্ট। তো লিনিয়ার মোশন বা রৈখিক গতিতে আমরা বড় বড় অবজেক্টগুলোকে বা পুরো রিজিড অবজেক্টগুলোকে পয়েন্ট অবজেক্ট বা পার্টিকেল হিসাবে ধরে নেব, নিয়ে তার গতির আলোচনা করব। কিন্তু যখন আমরা রোটেশনাল মোশনে যাব তখন আমাদের পুরো বডিটা দেখতে হবে, রোটেশনাল মোশনে পুরো বডিটাই দেখতে হবে, কারণ রোটেশনাল মোশন মানেই হলো পুরো বডির রোটেশন। ঠিক আছে, রোটেশনাল মোশনে গেলে পুরো পুরো বডি দেখতে হবে। ঠিক আছে, এবারে আসি সার্কুলার মোশন আর রোটেশনাল মোশনের মধ্যে ডিফারেন্স কি। তাহলে লিনিয়ার মোশনে পয়েন্ট অবজেক্টের কাজ, কিন্তু রোটেশনাল মোশনে পুরো বডিটা রোটেট করবে। যেমন লাট্টু ঘুরছে, লাট্টু ঘুরছে, পুরো বডিটা ঘুরছে, এটা হলো রোটেশনাল মোশন। পৃথিবী নিজ অরবিটের চারিদিকে ঘুরছে, রোটেশনাল মোশন। ঠিক আছে, তাহলে রোটেশনাল মোশন মানে ফুল বডি রোটেট করবে। রোটেশনাল মোশন মানে কি? ফুল বডি রোটেট করবে, ফুল বডি রোটেট করবে। এবারে বলছি সার্কুলার মোশন আর রোটেশনাল মোশনের মধ্যে ডিফারেন্স কি হবে। সার্কুলার মোশন আর রোটেশনাল মোশনের মধ্যে ডিফারেন্স কি হবে? সার্কুলার মোশন মানে একটা পয়েন্ট অবজেক্ট সার্কুলার পাথে ঘুরে আসবে, এটাকে বলে সার্কুলার মোশন। তাহলে কেমন অবজেক্ট? পয়েন্ট অবজেক্ট সার্কুলার পাথে ঘুরে আসলে তাকে বলে সার্কুলার মোশন, আর ফুল বডি রোটেট করলে তাকে বলে রোটেশনাল মোশন। এই হলো
রোটেশনাল মোশনের সাথে সার্কুলার মোশনের ডিফারেন্স। এই হলো রোটেশনাল মোশনের সাথে সার্কুলার মোশনের ডিফারেন্স। এটা একটা খুব দারুণ এক্সপেরিমেন্ট দিয়ে বোঝা যায়। একটা সাইকেল নিয়ে নিলাম, সাইকেলের স্পোক এগুলো, এটা সাইকেলের টায়ার। তো সাইকেলের এই পুরো চাকাটা যখন ঘুরবে সেটা কি মোশন? রোটেশনাল মোশন। আর এই সাইকেলের চাকার এখানে এখানে আমি একটা লাল কালারের বল বেঁধে দিলাম। সেই বলটা দেখো এরকম সার্কুলার পাথে ঘুরছে এবং বলটা হলো পয়েন্ট অবজেক্ট বা পার্টিকেল। তাহলে বলের এই ঘোরার সার্কুলার পাথে ঘোরাটাকে কি বলবো? সার্কুলার মোশন। আর পুরো চাকাটাকে ঘোরাটাকে কি বলবো? রোটেশনাল মোশন। আরো সহজ এক্সাম্পল দেওয়া যায়, পৃথিবী এই হলো সূর্য, এই হলো সূর্য আর এই হলো পৃথিবী, যখন নিজ অরবিটের চারিদিকে ঘোরে, নিজ অক্ষের চারিদিকে ঘোরে তখন রোটেশনাল মোশন, আর যখন সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে তখন সেটা সার্কুলার মোশন। বোঝা গেল? আচ্ছা, এই মোশনগুলো ছাড়াও আরো কিছু মোশন হয়। একটা হলো কার্ভিলিনিয়ার মোশন, যেমন একটা ফুটবলকে এভাবে ফ্রি কিক মারা হলো, সেটা হলো কার্ভিলিনিয়ার মোশন। অসিলেটরি মোশন, পেন্ডুলামের দোলনটাকে অসিলেটরি মোশন। গিটারের ভাইব্রেশন, ভাইব্রেটরি মোশন। এই ধরনের মোশনগুলো হয়। চলো এরপরে যাই, টাইপস অফ মোশন। পয়েন্ট অবজেক্ট পার্টিকেলের কনসেপ্ট দিয়ে দিলাম। এবারে যেটাতে আমরা যাব সেটা হলো ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, কিছু ভৌত রাশিগুলো সম্পর্কে আস্তে আস্তে আমরা এবারে জানবো। ঠিক আছে, এবারে আমরা কিছু ভৌত রাশিগুলো সম্পর্কে, কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি যেমন ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, স্পিড, এগুলো নিয়ে আস্তে আস্তে জানবো। তারপরে গ্রাফ শিখবো, তারপরে ফ্রি ফলের কন্ডিশন দেখবো। চলো ক্লাসটাকে আর একটু স্পিড বাড়ানো যাক, ক্লাসটার স্পিড একটু বাড়ানো যাক। দেখো, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, দূরত্ব এবং সরণ, দূরত্ব আর সরণ। ডিসপ্লেসমেন্ট মানে হলো সরণ আর ডিস্টেন্স মানে হলো দূরত্ব। ধরো তুমি এইখানে ছিলে এ পয়েন্ট থেকে তুমি গেলে বি পয়েন্টে 3 মিটার, তারপরে তুমি গেলে সি পয়েন্টে 4 মিটার, তাহলে তুমি ডিস্টেন্স ট্রাভেল করেছো কত? তাহলে তোমার ডিস্টেন্স হলো কত? ডিস্টেন্স হলো 3 + 4 = 7 মিটার। ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট মানে হলো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মাঝখানের কানেক্টিং স্ট্রেট লাইন। তাহলে এই পয়েন্টটাকে বলে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। এই পয়েন্টটাকে বলে ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মাঝখানের কানেক্টিং স্ট্রেট লাইন, বা ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট ও ফাইনাল পয়েন্টের মাঝখানের শর্টেস্ট ডিস্টেন্স বা মিনিমাম ডিস্টেন্স। তাহলে কি বললাম? ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মাঝখানে শর্টেস্ট বা মিনিমাম ডিস্টেন্স বা কানেক্টিং স্ট্রেট লাইন, তাকে কি বলে? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কত হবে? পিথাগোরাস থিওরেম, √3² + 4² = 25 = 5 মিটার। হয়ে গেল। তাহলে ডিসপ্লেসমেন্ট হলো 5 মিটার। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট দুটোরই ইউনিট ডাইমেনশন সেম, ইউনিট হলো মিটার,
দুটোর ইউনিট হলো এসআই তে মিটার আর সিজিএস এ সেন্টিমিটার, আর ডাইমেনশনটা হলো এল। আচ্ছা, ধরো 3D তে আছে দুটো পয়েন্ট 3D তে আছে, একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি, এর কোঅর্ডিনেট x1 y1 z1, এর কোঅর্ডিনেট x2 y2 z2, এদের মাঝখানে ডিসপ্লেসমেন্ট কত হবে? তাই এর মাঝখানে ডিসপ্লেসমেন্ট ab ড্যাশ কত হবে? রুট ওভার অফ, ফর্মুলা তোমরা জানো, x2 মাইনাস x1 এর হোল স্কয়ার y2 মাইনাস y1 এর হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কয়ার। এবি পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করার ফর্মুলা। আচ্ছা দেখো, চলো ধরো এটা হলো এ পয়েন্ট, এখান থেকে এইভাবে গিয়েছো বি পয়েন্টে, বলো তো ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট কত হবে? তাহলে এই ডিস্টেন্স হবে এটা, তাহলে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে পাই আর, ডিস্টেন্স হবে পাই আর সেন্টি, পাই আর মিটার। আর ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট কত হবে? এই ডিসটেন্সটা কত? এটা হলো 2r, তাহলে 2r মিটার। এভাবে বের করবে। এখন যদি তোমার পাই আর এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেখান থেকে তোমার আর এর ভ্যালু বের করতে হবে, বের করে 2r এর ভ্যালু বের করতে হবে। তাহলে যদি এখানে যদি ভ্যালুগুলো দেওয়া থাকে, সে অনুযায়ী তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। ফান্ডাটা এটা। আচ্ছা চলো, ডিসটেন্স ডিসপ্লেসমেন্টের গল্প আশা করছি বোঝা গেছে। এবারে আসি স্পিড অ্যান্ড ভেলোসিটি। স্পিড অ্যান্ড ভেলোসিটি। আচ্ছা, ডিসটেন্স ডিসপ্লেসমেন্টের মধ্যে কে স্কেলার আর কে ভেক্টর? ডিসটেন্সটা হলো স্কেলার, এর কোনো ডিরেকশন নেই। আর এটা হলো ভেক্টর, এর স্পেসিফিক ডিরেকশন আছে। ঠিক আছে। স্পিড অ্যান্ড ভেলোসিটি। স্পিড মানে হলো দ্রুতি, ভেলোসিটি মানে হলো বেগ। দ্রুতি আর বেগ, দ্রুতি আর বেগটা কি? দ্রুতিকেও ভি দিয়ে লেখে আর বেগকেও ভি দিয়ে লেখে। দ্রুতি মানে কি? আচ্ছা এখানে এসো, সাধারণত ডিস্টেন্সকে এক্স দিয়ে লেখে আর ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে লেখে, মাথায় রাখবে। তাহলে আমরা স্পিডে কি বলবো? স্পিডে বলবো এক্স বাই টি, আর এটাতে বলবো এস বাই টি। তাহলে দেখো, টি টাইমে যদি তুমি এক্স দূরত্ব যাও, একক সময়ে কত দূরত্ব যাবে? এক্স বাই টি। তাহলে একক সময়ে যত দূরত্ব অতিক্রম করে তাকে তার দ্রুতি বা স্পিড বলে। কোনো কিছুকে টাইম দিয়ে ডিভাইড করলে তার রেট বের হয়, তাহলে এটাকে বলা হবে রেট অফ ডিস্টেন্স। সিমিলারলি টি টাইমে এস ডিসপ্লেসমেন্ট, ইউনিট টাইমে ডিসপ্লেসমেন্ট এস বাই টি। তাহলে ডিসপ্লেসমেন্টের রেটটাকে কি বলা হচ্ছে? ভেলোসিটি। কারণ টাইম দিয়ে ডিভাইড করা মানে তার রেট বের হয়, টাইম দিয়ে ডিভাইড করলে তার কি বের হয়? রেট বের হয় বা হার বের হয়। ওকে, তাহলে সময়ের সাপেক্ষে সরণের হারকে কি বলে? বেগ বলে। সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। এবারে চলে আসলাম যে এদের একক কি হবে? ইউনিট। এদের ইউনিট ডাইমেনশন দুজনের সেম। ইউনিট কি হবে? যেহেতু ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের ইউনিট সেম, তাহলে মিটার পার সেকেন্ড। এসআই সিজিএস হলো সেমি পার সেকেন্ড। ডাইমেনশন কত হবে? এল বাই টি, এল বাই টি মানে হলো এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, ইউনিট ডাইমেনশন সেম হবে, দুজনের ইউনিট ডাইমেনশন সেম হবে।
আচ্ছা কোনটা স্কেলার, এটা হলো স্কেলার, এটা হলো ভেক্টর। ঠিক আছে, গল্প বোঝা যাচ্ছে তো? আচ্ছা এবারে আসি আমরা যে স্পিড আর দ্রুতির কত ধরনের হয়। স্পিড আর ভেলোসিটি কে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। স্পিডও দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো ইউনিফর্ম, একটা হলো ইউনিফর্ম, একটা হলো নন ইউনিফর্ম। এটা স্পিডেরও ভাগ করা যায় আর ভেলোসিটিরও ভাগ করা যায়। তাহলে স্পিড বা ভেলোসিটি দুটোকে ইউনিফর্ম নন ইউনিফর্ম দুটো ভাগে ভাগ করা যায়। ইউনিফর্ম মানে হলো সমবেগ বা সমদ্রুতি, নন ইউনিফর্ম মানে হলো অসমবেগ বা অসমদ্রুতি। তাহলে সমবেগ বা সমদ্রুতি কখন হবে? যখন সময়ের সাপেক্ষে বেগের মান বা দ্রুতির মানের পরিবর্তন হবে তখন সেটা অসমবেগ। আর সমবেগ কখন হবে? সমবেগ যখন সময়ের সাথে সাথে বেগের মান বা দ্রুতির মান সেম থাকবে। তাহলে সময়ের সাথে সাথে বেগের মান বা দ্রুতির মান সেম আছে, ধরো 50 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালাচ্ছ, কোনো চেঞ্জ হচ্ছে না, সব টাইমে তুমি গাড়ির অ্যাক্সেলারেটর 50 কিলোমিটার/আওয়ার বেগেই রেখে দিয়েছো, ঠিক আছে, তাহলে সেটা হলো সমবেগ ইউনিফর্ম। আর যদি বারবার চেঞ্জ করো, অ্যাক্সেলারেটর বাড়াও কমাও, সেটা হলো নন ইউনিফর্ম। বোঝা গেল গল্প? আচ্ছা আর দুটো জিনিস হয়, তাহলে ইউনিফর্ম নন ইউনিফর্ম ছাড়াও দুটো জিনিস হয়, একটা হলো অ্যাভারেজ, অ্যাভারেজ বা গড়। অ্যাভারেজ বা গড় হয়। অ্যাভারেজ বা গড় কিভাবে বের করবে? অ্যাভারেজ বা গড় স্পিড বা ভেলোসিটি কিভাবে বের করবে? এটা বের করতে গেলে ধরো ভি অ্যাভারেজ, এটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ধরো x1, ধরো t1 টাইমে x1 ডিস্টেন্স গিয়েছে, t2 টাইমে x2 ডিস্টেন্স গিয়েছে, t3 টাইমে x3 ডিস্টেন্স গিয়েছে, তাহলে ভি অ্যাভারেজ কত হবে? ভি অ্যাভারেজ হবে টোটাল ডিস্টেন্স হলো x1 x2 x3 বাই টোটাল টাইম হলো t1 t2 এন্ড t3। একইভাবে ভেলোসিটি অ্যাভারেজ বের করতে পারবে, তখন সেটা কি হবে? s1 s2 s3 ডিভাইড বাই t1 t2 t3, তাই না? তাহলে এটা হবে টোটাল ডিসপ্লেসমেন্ট, বাই টোটাল টাইম, তাই না? এবারে প্রশ্ন হলো, এটা তো আমরা এভাবে বের করছি, গ্রাফ থেকে কি অ্যাভারেজ বের করা যায়? হ্যাঁ বের করা যায়। ধরো এরকম গ্রাফ, ধরো ভেলোসিটি টাইমের গ্রাফ, এরকম গ্রাফ, এই গ্রাফের এই দুটো ইন্টারভালের মধ্যে তোমাকে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলেছে। তাহলে এখানে টাইমটা কত? t1, এখানে টাইমটা কত? t2, এখানে ভেলোসিটিটা কত? v1, এখানে ভেলোসিটি কত? v2। আচ্ছা এটা ভেলোসিটি হবে না, এটা হয়ে যাবে ডিস্টেন্স, সরি, এস, এটা হচ্ছে s1 s2। তাহলে কত হবে? তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত? s2 মাইনাস s1, s2 মাইনাস s1, s2 হলো এই ডিস্টেন্সটা,
s1 এইটুকু বাদ দেবে, তাহলে এইটুকু পেয়ে যাব। আর টোটাল টাইম কত হবে, t2 মাইনাস t1, এটাতে ভি অ্যাভারেজ বের হবে। তাহলে গ্রাফ থেকে করতে হলে এইভাবে তোমাকে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে হবে। এবারে একটা জিনিস যাব, সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এবারে একটা জিনিস যাব, সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক। তাৎক্ষণিক স্পিড আর ভেলোসিটি। এটা কি দেখো, এটা কি দেখো, তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াসটা কি হয়, তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াসটা হয় যে ধরে নিলাম ডেল টি টাইম ইন্টারভালে তুমি গিয়েছো ডেল এস তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে ইউনিট তে কত হবে, ডেল এস বাই ডেল টি। এই ডেল এস বাই ডেল টি এটা কি বেরোলো, এটা বেরোলো এই ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা বলতে পারি ডেল এস বাই ডেল টি। তাহলে এটাকে কি বলে, অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে এটা হলো ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ কত হলো, ডেল এস ডেল টি। এই অ্যাভারেজ ভ্যালুটাকে নিয়ে আমরা লিমিট বসালাম, লিমিট বসালাম, বসিয়ে এই ডেল এস ডেল টি কে টেন্স টু জিরো করলাম, আরো ছোট করলাম। এই ডেল কখন ফিজিক্সে ইউজ হয়, যখন ছোট ডিফারেন্সিয়েশন বোঝায়, ছোট ডিফারেন্স বোঝায়, দুটো ভ্যালুর মধ্যে ছোট ডিফারেন্স বোঝানোর জন্য ডেল ইউজ হয়। ডেলটি আরো জিরোর দিকে নিয়ে গেলে ভ্যালুটা আরো ছোট হবে, আরো ছোট হয়ে এটা হয়ে যাবে ডিফারেন্সিয়েশন ডিএস ডিটি। এই ডিএস ডিটি কে বলা হয় একটা ইনস্ট্যান্ট পয়েন্ট, একটা স্পেসিফিক পয়েন্ট টি এর জন্য তার কি, তার ভেলোসিটি বা স্পিড। তাহলে এটা হলো অ্যাট টি টাইম ইস ভেলোসিটি, ভেলোসিটি অ্যাট টি টাইম, ভেলোসিটি অ্যাট টি টাইম, সেটা হলো ডিএসডিটি। যদি স্পিড বের করি সেটা কি হবে, স্পিডটা হবে ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি হলে স্পিড হবে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হবে। এবারে সোজা বাংলাতে বলি, সোজা বাংলাতে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতিটা কি, সোজা বাংলাতে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি হলে, এটা তো আমরা ম্যাথমেটিক্যাল ফর্মের দিক থেকে বোঝালাম যে একটা স্পেসিফিক পয়েন্ট টি তে তার যে ভেলোসিটি। তাহলে ধরো আমরা তোমার যাত্রা পথকে 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, এই ধরলাম। ধরো 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত তুমি গেলে, আমি তোমাকে এখন বললাম যে যখন তোমার 7 সেকেন্ড সময় হয়েছে তখন তোমার স্পিড কত, তাহলে এটাই হলো তাৎক্ষণিক স্পিড। যখন তোমার সময় 7 সেকেন্ড তখন তোমার ভেলোসিটি কত, তখন তোমার স্পিড কত, এটাকেই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলা হবে। একটা স্পেসিফিক পয়েন্ট, একটা নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্টে তার স্পিড বা ভেলোসিটি যেটা থাকবে। তাহলে সেটা আমরা করি কিভাবে, ডেরিভেটিভ করে করি, সেটা আমরা করি কিভাবে, ডেরিভেটিভ করে করি। দেখো কিভাবে, দেখো ধরো s ইকুয়ালস টু দেওয়া থাকলো 3t স্কয়ার প্লাস 2t প্লাস 1 দেওয়া থাকলো, এখানে বললো যে t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক বেগ নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে কিভাবে করবে, তাহলে এই ভ্যালুটাকে আমরা কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, ডিএস ডিটি করতে হবে। ডিএস ডিটি করলাম, কি হয়, এই 2 সামনে আসে 60, এখানে কি হয় টি, এখানে হয় 2, এখানে হয় 2 আর একের হয় 0। এখানে আমি টি এর ভ্যালু কত বসাবো, 2 সেকেন্ড বসাবো, তাহলে এখানে আমি ডিএস ডিটি করে টি এর ভ্যালু বসাবো 2 সেকেন্ড।
তাহলে 6 দুগুণে 12 2 14, অ্যান্সারটা হলো 14 মিটার পার সেকেন্ড। এইভাবেই আমরা তাৎক্ষণিক বেগ বের করব। তাহলে 2 সেকেন্ড সময় যখন ছিল, এই 2 সেকেন্ড সময় যখন ছিল তখন তার তাৎক্ষণিক বেগ কত হলো? 14 মিটার পার সেকেন্ড। এটাকে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি বলে। গল্প বোঝা গেল? গল্প বোঝা গেল। এবারে যাব, তাহলে এবারে কোথায় যাব? এবারে যাব ত্বরণ এবং মন্দন। ত্বরণ এবং মন্দন। এবারে যাব আমরা ত্বরণ এবং মন্দন। তাহলে ত্বরণ ও মন্দন। ত্বরণ মানে হলো অ্যাক্সিলারেশন, আর এটা হলো রিটার্ডেশন। ঠিক আছে, ত্বরণে আসি। ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। কেন গাড়ির ওটাকে অ্যাক্সিলারেটর বলে? যেটা চাপলে গাড়ি আস্তে আস্তে বেগ বাড়ে। গাড়ির ডান সাইডে যেটা থাকে হাতে দেওয়া, সেটা যত পাক দেবে তত গাড়ি জোরে কেন যায়? ওটার নাম অ্যাক্সিলারেটর। ওটা যত চাপ দেবে তত গাড়ির অ্যাক্সিলারেশন হয়, কত কি হয়? বেগ বৃদ্ধি পায়। তাহলে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে শুরুতে তার যে বেগ ছিল সেটাকে আমি বলবো ইউ। তাহলে প্রাথমিক বেগকে আমি কি বলবো? প্রাথমিক বেগ হলো ইউ। অন্তিম বেগকে আমি কি বলবো? অন্তিম বেগ, আচ্ছা প্রাথমিক বেগকে বলে ইনিশিয়াল ভেলোসিটি, আর অন্তিম বেগকে বলে ফাইনাল ভেলোসিটি। তো প্রাথমিক বেগ হলো ইউ আর অন্তিম বেগকে বলা হবে ভি। তো প্রাথমিক বেগের থেকে অন্তিম বেগটা বেড়েছে, এখানে বেগের কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে ভি গ্রেটার দ্যান ইউ। তো বেগের কত বৃদ্ধি হয়েছে? ভি মাইনাস ইউ। বলছে কত সময় এটা হয়েছে? বলছে টি টাইমে বেগের বৃদ্ধি এটা হয়েছে। একক সময়ে কত বৃদ্ধি হয়েছে? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটাকেই বলা হয় একক সময়ে বেগ বৃদ্ধির হার। তাহলে যে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, এটাকে আমরা কি বলবো? ভি মাইনাস ইউ বাই টি। এটাকে আমরা বলবো ত্বরণ বা অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের প্রথম অক্ষর এ, তাই এটাকে অ্যাক্সিলারেশনকে এ দিয়ে লেখে, ত্বরণকে ছোট হাতের এ দিয়ে লেখে। তাহলে এ ইকুয়ালস টু হলো ভি মাইনাস ইউ বাই টি। বোঝা গেল? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, ত্বরণের ইউনিট এন্ড ডাইমেনশন। ইউনিটে আসো। ইউনিটে আসলে বেগের হলো মিটার পার সেকেন্ড, তাকে আবার টাইম দিয়ে ভাগ করা হলো, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই সিজিএস হলো সেমি পার সেকেন্ড স্কোয়ার। ইউনিটটা কি, ডাইমেনশন কি হবে? এল টি টু দি পাওয়ার -1 হলো বেগের মাত্রা, তাকে আবার টি দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে আবার টি দিয়ে ভাগ করা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। মন্দনেরও মাত্রা তাই হবে। যাই হোক, হলো। এবারে আসি, ত্বরণ দু রকমের হয়। তাহলে ত্বরণ দু রকমের হয়, একটা হলো ইউনিফর্ম মানে সমত্বরণ, আর একটা হলো নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম সমত্বরণ মানে সময়ের সাথে সাথে ত্বরণের মানটা সেম আছে। অসমত্বরণ মানে সময়ের সাথে সাথে সময়ের ত্বরণের মানটা সেম নেই। তাহলে সমত্বরণের গ্রাফ কেমন? এটা হলো ত্বরণ এ এদিকে, আর এদিকে হলো সময়, সময়ের সাথে সাথে ত্বরণটা সেম আছে, সমত্বরণ। অসমত্বরণের গ্রাফ কেমন হবে? এদিকে ত্বরণ, এদিকে সময়, এরকম। ঠিক আছে? আচ্ছা, তাহলে সমত্বরণ, অসমত্বরণ, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আর কি হয়? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল এ বাই টোটাল টাইম। এটা গ্রাফ থেকে কিভাবে বের করবে? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন গ্রাফ থেকে বের করবে কিভাবে?
ধরো এটা ভেলোসিটি, এটা টাইমের গ্রাফ, গ্রাফটা এরকম। তো এখানে তোমার দুটো টাইম ইন্টারভাল বলে দিল, এটা আর এটা। তো এটা হলো টাইম t1, এটা হলো টাইম t2। তাহলে এখানে হলো ভেলোসিটি v1, এখানে হলো ভেলোসিটি v2। তাহলে তুমি কি বলবে, অ্যাক্সেলারেশন অ্যাভারেজ হলো v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। এভাবে অ্যাক্সেলারেশন অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বের করবে গ্রাফ থেকে। আচ্ছা, ইনস্ট্যান্টানিয়াস কিভাবে বের করবে? ইনস্ট্যান্টানিয়াস কিভাবে বের করবে? ইনস্ট্যান্টানিয়াস অ্যাভারেজ অ্যাক্সেলারেশন যেটা আমাদের বেরিয়েছে সেটা হলো ডেল ভি বাই ডেল টি। এই ভ্যালুকে নিতে হবে লিমিট, নিয়ে ডেল টি কে টেন্স টু 0 করো, করলাম। তাহলে কি হয়ে যায়, এটা হয়ে যায় ডিভি ডিটি। তাহলে ডিভি ডিটি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সেলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ। তাহলে একটা স্পেসিফিক কোন মোমেন্টের ত্বরণকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। ধরো সেটা হলো 5 সেকেন্ড, 6 সেকেন্ড বা যে কোনো একটা স্পেসিফিক টাইম মোমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল গল্পগুলো। এবারে আসো মন্দনে। মন্দন, মন্দন কি হয়? মন্দন কি হয়? মন্দন বা রিটার্ডেশন মানে হলো যে বেগ হ্রাস পাবে বৃদ্ধি না পেয়ে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা বেশি থাকবে, ফাইনাল ভেলোসিটিটা কমে যাবে। তাহলে হবে ইউ মাইনাস ভি বাই টি, তাই না? এবারে আমরা ভি মাইনাস ইউ বাই টি কে এ বলেছিলাম, তাহলে ইউ মাইনাস ভি হলে এটাকে আমরা বলবো মাইনাস এ। তাহলে মন্দনকে বলা হবে ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ অ্যাক্সিলারেশন। নেগেটিভ অ্যাক্সিলারেশন বলা হয় মন্দনকে। মন্দনের মাত্রা, একক এটা একই, এটাও সমমন্দন অসমমন্দন হয়, এরও অ্যাভারেজ হয়, এরও ইনস্ট্যান্টানিয়াস হয়, সব জিনিসগুলো আগের মতো সেম। মানে ত্বরণের যা যা জিনিস আছে মন্দনেরও সব একই জিনিস, শুধু নেগেটিভ। এটা গল্প বোঝা গেল? একক মাত্রা থেকে শুরু করে গড় তাৎক্ষণিক সব জিনিসগুলো সেম। আচ্ছা, হলো। এবার একটা জিনিস এখানে বোঝো, প্রথমে ছিল সরণ, তাকে আমরা করলাম ডেরিভেটিভ ডিএসডিটি, ডিএসডিটি হয়ে গেল ভেলোসিটি, হয়ে গেল কি বেগ। তাকে আমরা আবার বেগ ডেরিভেটিভ করলাম, হয়ে গেল কি ত্বরণ। তাহলে কি হয়, প্রথমে সরণের পরে বেগ, তারপরে ত্বরণ। অর্ডারটা এরকম। ডেরিভেটিভ করে যদি যাও তাহলে অর্ডারটা এরকম, সরণের পরে বেগ, তারপরে ত্বরণ। আচ্ছা, যদি আমি রিভার্সে আসতে চাই, আমি যদি ত্বরণ থেকে আসতে চাই বেগে, বেগ থেকে আসতে চাই সরণে, তাহলে প্রত্যেকটা স্টেপে তোমাকে করতে হবে ইন্টিগ্রেশন। কেমন? যেমন দেখো ডিভি ডিটি ইকুয়ালস টু এ, এখান থেকে তুমি কোথায় আসবে, ভেলোসিটিতে আনতে চাও, কিভাবে আনবে? তুমি ডিভি ইকুয়ালস টু লিখবে এ ডিটি, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, করে দাও। তাহলে কি আসবে, এখান থেকে ভি বেরোবে, এখান থেকে বেরোবে এটি। তাহলে কি বেরোলো আমাদের, ভি এর ভ্যালু বেরোলো। বুঝেছো? এই হলো গল্প। এখানে একটা কনস্ট্যান্ট রাখতে হয়, ইন্টিগ্রেশন ইনডিফিনাইট ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তো তার ভ্যালুটা ইনডিফিনাইট মোটামুটি 0ই আসবে। ঠিক আছে, চলো।
এবারে আমরা চলে যাই, এগুলো যখন আমরা পড়ে নিলাম, এবারে আমরা চলে যাব কাইনেমেটিক্স ইকুয়েশন অ্যান্ড দেয়ার গ্রাফ। কাইনেমেটিক্স ইকুয়েশন অ্যান্ড দেয়ার গ্রাফ। চলো প্রথমে এসো কাইনেমেটিক্স ইকুয়েশন। কাইনেমেটিক্স ইকুয়েশন এসো, কাইনেমেটিক্স ইকুয়েশনে এসো। দেখো কাইনেমেটিক্স ইকুয়েশনে আমরা যাব কোন পথে? আমরা যাব স্ট্রেট লাইনে, আমরা যাব স্ট্রেট লাইনে বা রিজু পথে। রিজু পথকে বাংলাতে ইংরেজিতে বলে স্ট্রেট লাইন। তো রিজু পথে গেলে কি কি হয়? ডিসটেন্স সমান হয়ে যায়, ডিসটেন্স সমান হয়ে যায় ডিসপ্লেসমেন্টের সাথে। ডিসটেন্স সমান হয়ে যায় ডিসপ্লেসমেন্টের সাথে। আর কি হয়? স্পিড সমান হয়ে যায় ভেলোসিটির সাথে, তাই না? ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হয়, স্পিড আর ভেলোসিটি সমান হয়। আচ্ছা, আর যে ত্বরণ এখানে ব্যবহার হবে সেই ত্বরণটা, এ ত্বরণটা হবে সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এটা হলো শর্ত, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হবেই হবে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইকুয়েশন গুলো বের করব, সমত্বরণে ইকুয়েশন গুলো হবে। ঠিক আছে, এই শর্তগুলো মেনটেন থাকতে হবে, স্ট্রেট লাইনে যেতে হবে আর ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে থাকতে হবে। তাহলে শুরুতে তার ভেলোসিটি ছিল ইউ, আফটার টি টাইম তার অ্যাক্সিলারেশন যদি এ হয় তাহলে তার ভেলোসিটি হলো ভি। ভি ইকুয়ালস টু কত হবে? ইউ প্লাস এটি। এটা হলো কাইনেমেটিক্সের ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন কি? সেকেন্ড ইকুয়েশন হলো সে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে বা ডিসপ্লেসমেন্ট কত, সেটা হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। থার্ড ইকুয়েশন কি? থার্ড ইকুয়েশন হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই দুটো ইকুয়েশনে টি মেনশন আছে, টি মেনশন আছে। তো যখন আমাদের নিউমেরিক্যাল সলভ করার জন্য টি এর প্রয়োজন পড়বে তখন আমরা এই দুটো ইকুয়েশন ইউজ করব। আর যদি যে ইকুয়েশনে টি লাগবে না তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, টি নট মেনশন। ঠিক আছে, টি এর দরকার নেই যেখানে, সেখানে এই ইকুয়েশনটা ইউজ করব। এই তিনটে ইকুয়েশনকে কাইনেমেটিক্সের মেন থ্রি ইকুয়েশন বলা হয়, কাইনেমেটিক্সের মেন থ্রি ইকুয়েশন বলা হয়। আর একটা ইকুয়েশন লেখা হয় n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা হলো u প্লাস হাফ a টু n মাইনাস 1। ঠিক আছে, এটা হয়। তো এই ছিল চারটে ইকুয়েশন। এই ইকুয়েশন গুলো দিয়ে আমাদের এবারে নিউমেরিক্যালস করতে হবে। আর নিউমেরিক্যাল শুধু নয়, তোমার গ্রাফের মাধ্যমে এই ইকুয়েশন গুলো প্রুভও করতে হবে, গ্রাফের মাধ্যমে ইকুয়েশন গুলো আমাদের প্রুভও করতে হবে। চলো, এটা হলো n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবারে চলে আসি আমরা গ্রাফ শিখে এই ইকুয়েশন গুলোর প্রুভ করি এবং সেখান দিয়ে নিউমেরিক্যালস করি। কাইনেমেটিক্স গ্রাফ। এবারে খেয়াল করো কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পেয়েছি, ডিসপ্লেসমেন্ট পেয়েছি, ভেলোসিটি পেয়েছি, অ্যাক্সিলারেশন পেয়েছি, তাই না? এবং এদের সাথে প্রত্যেকের সাথে টাইম আমরা যদি দেখি, টাইমের রেসপেক্টে যদি গ্রাফ করি তাহলে তিনটে গ্রাফ পসিবল, এসটি গ্রাফ, ভিটি গ্রাফ আর এটি গ্রাফ। তাহলে এক এক করে আমরা গ্রাফগুলো করি। চলো প্রথমে আমরা আসি এসটি গ্রাফে।
এসটি গ্রাফ দেখো, এটা হলো এস, এটা হলো টি। এসটি গ্রাফের ধরো গ্রাফটা হলো স্ট্রেট লাইন গো থ্রু দা অরিজিন। তো যে কোনো গ্রাফের আমরা দুটো জিনিস বের করতে হবে, একটা হলো তার স্লোপ আর আরেকটা হলো তার এরিয়া, স্লোপ আর এরিয়া। আচ্ছা এসো, প্রথমে এসো স্লোপ। এইটা কত অ্যাঙ্গেল করে আছে হরাইজন্টার সাথে, থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে গ্রাফটা কত কোণে নত, কত কোণে নত সেই কোণের ট্যানজেন্টটা মানে ট্যান থিটা, এটাকে বলে তার স্লোপ। তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্বতে আছে এই ডিসটেন্সটা, মানে এই দিকের ডিসটেন্স লম্ব আছে, লম্ব এই ডিসটেন্সটা মানে কি এদিকে এস, তাহলে লম্বতে আছে এস, ভূমিতে আছে কি এই ডিসটেন্সটা মানে কি টি, তাহলে এস বাই টি। এস বাই টি মানে কি হয়, এস বাই টি মানে হয় ভেলোসিটি। তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম বা ডিস্টেন্স টাইম যাই বলো না কেন, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এ কি হয়, ভেলোসিটি। তাহলে মাথায় রাখবে, সরণ সময় লেখচিত্র করছি আমরা কিন্তু, এসটি গ্রাফ সরণ সময় লেখচিত্র। তাহলে সরণ সময় লেখচিত্রের নতি কি হবে, ভেলোসিটি বা বেগ, মাথায় থাকবে। আচ্ছা এরিয়া, এরিয়া মানে এই এরিয়াটা, এই এরিয়াটা যদি আমি করি ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেসে কে আছে, বেসে আছে হচ্ছে টি, আর হাইটে কে আছে এস। তাহলে সব তো আর ট্রায়াঙ্গেল শেপে থাকবে না, বিভিন্ন জন বিভিন্ন শেপে থাকবে। ওভারঅল যদি আমি এরিয়া বের করতে চাই, সবসময় এরিয়া মানে হয়ে যায় তার এদিকের পার্টটার এদিকের পার্টটার মাল্টিপ্লিকেশন, টি ইন্টু এস বা এস ইন্টু টি। তাহলে এস ইন্টু টি করলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বোঝায় না, এস ইন্টু টি দিয়ে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে বোঝায় না, তাই এসটি গ্রাফের এরিয়া দিয়ে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে বোঝায় না। বোঝা গেল? আচ্ছা এই গ্রাফটা দেখো, এই গ্রাফটার স্লোপ যেহেতু চেঞ্জ হয়নি, দেখো স্লোপটা আনচেঞ্জই আছে, স্লোপটা দেখো চেঞ্জ হয়নি, সময়ের সাথে সাথে স্লোপটা একই আছে। তাহলে স্লোপ একই আছে মানে ভেলোসিটিটাও সেম আছে, সেম ভেলোসিটি থাকলে এই গ্রাফটা কেমন গ্রাফ হলো, এই গ্রাফটা হলো সমবেগের গ্রাফ বা ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ, ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগের গ্রাফ। হলো হলো। আচ্ছা যদি অসমবেগের গ্রাফ করি তাহলে কেমন হবে, আর যদি এমন গ্রাফ করি তাহলে কেমন হবে। ধরো গ্রাফটা এরকম, এদিকে এস এদিকে টি, তাহলে কি হবে বলো, সময় বাড়ছে বাট অতিক্রান্ত দূরত্ব বাড়ছে না, তাহলে এটা বোঝাচ্ছে বস্তুটা অ্যাট রেস্টে আছে, স্থির অবস্থায় আছে। এই গ্রাফটা বোঝাচ্ছে বস্তুটা স্থির অবস্থায় আছে। আচ্ছা সমবেগের গ্রাফ যদি এমন হয় তাহলে অসমবেগের গ্রাফ নিশ্চয়ই কার্ভ লাইন হবে, কার্ভ লাইন হবে। এই গ্রাফ থেকে আমরা কি কি বের করতে পারি, এই গ্রাফ থেকে আমরা বের করতে পারি দুটো পয়েন্টের, এই পয়েন্টের মাঝখানে টাইম ইন্টারভাল হবে t1, টাইম ইন্টারভাল t2, এদিকে টাইম এদিকে s, তাহলে এখানে হবে s1, এখানে হবে s2। তাহলে কি বেরোলো, তাহলে বেরোলো ভেলোসিটি অ্যাভারেজ s2 মাইনাস s1, t2 মাইনাস t1। এই ভেলোসিটি অ্যাভারেজটা কি, ভেলোসিটি এসটি গ্রাফের স্লোপ। তাহলে এই দুটো পয়েন্টকে জুড়ে দিলে যে জ্যা পাওয়া যাচ্ছে বা যে কর্ড পাওয়া যাচ্ছে তার যে স্লোপ হবে সেটাই হবে কি, সেটাই হবে তোমার অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে দুটো পয়েন্টকে জুড়ে দিলে যে জ্যা পাওয়া যাচ্ছে তার স্লোপ হবে অ্যাভারেজ ভেলোসিটি। আচ্ছা আচ্ছা এবারে তোমাকে বললো এই পয়েন্টটাতে তাৎক্ষণিক বেগ বের করো। তাহলে বেগ মানে কি, বেগ মানে হলো স্লোপ, এসটি গ্রাফের স্লোপ।
তাহলে এখান থেকে আমরা একটা স্পর্শক টানবো, এই স্পর্শকের যে নতি হবে সেটা হবে ওই পয়েন্টের তাৎক্ষণিক বেগ। তাহলে কি করলাম আমরা, ওই পয়েন্টে, যে পয়েন্টে আমাদের তাৎক্ষণিক বেগ বের করতে বলছে ওই পয়েন্টে আমরা স্পর্শক টানলাম, ওই স্পর্শকের যে নতি হবে সেটা হবে এসটি গ্রাফের ওই পয়েন্টের তাৎক্ষণিক বেগ। তাহলে এইভাবে বের করতে পারি জিওমেট্রিক্যালি। গল্প বোঝা গেল? গল্প বোঝা গেল? প্রথমে দুটো টাইম ইন্টারভ্যালের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলেছিল, সেই দুটো পয়েন্টকে জুড়ে দিলাম, তার নতি বের করলাম। তারপরে এই পয়েন্টে তাৎক্ষণিক বেগ বের করতে বলেছিল, এখানে স্পর্শক টানলাম, তার নতি বের করলাম। ঠিক আছে, কারণ নতিগুলো হলো বেগের মান। চলো, এই গেল সরণ সময় লেখচিত্রের পুরো গল্প। এবারে আমরা যাব বেগ সময় লেখচিত্র। নাম্বার 2, ভেলোসিটি টাইম গ্রাফ। বেগ সময় লেখচিত্র কেমন হয় দেখো। চলো, এই গ্রাফটাতে স্ট্রেট লাইন গো থ্রু দা অরিজিন, তাহলে এর কি বের হবে, স্লোপ বের হবে। স্লোপ কি হবে, স্লোপ হবে ট্যান থিটা। ট্যান থিটা কি হবে, এদিকে ভেলোসিটি এদিকে টাইম, তাহলে ভেলোসিটি বাই টাইম হবে। ভেলোসিটি বাই টাইম মানে কি হয়, অ্যাক্সিলারেশন। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ হয় কি, অ্যাক্সিলারেশন। এরিয়া কি হবে, এরিয়া হলো ভেলোসিটি ইনটু টাইম। ভেলোসিটি ইনটু টাইম মানে হয় ডিসপ্লেসমেন্ট। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কি হয়, ডিসপ্লেসমেন্ট, মানে দুটো দিয়েই দুটো কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা। এবারে যাই, যেহেতু এখানে দেখো থিটার মান কোনো চেঞ্জ হয়নি, তাহলে এর কি থিটা আনচেঞ্জ থাকছে, মানে ট্যান থিটা আনচেঞ্জ থাকছে। ট্যান থিটা আনচেঞ্জ থাকছে মানে কি, অ্যাক্সিলারেশন আনচেঞ্জ থাকছে। তাহলে এই গ্রাফটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের গ্রাফ। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সমত্বরণের গ্রাফ। ধরো বেগ সময় লেখচিত্রটা, বেগ সময় লেখচিত্র এরকম হলো, তাহলে কি হবে এটা, দেখো সময় বাড়ছে বেগের মান বাড়ছে না, তাহলে এটা হলো ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগ। সমবেগ, তাই না? আচ্ছা, এবারে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের গ্রাফ দেখি। ধরো এই রকম গ্রাফ হলো, এটা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের গ্রাফ, তাহলে এটা হলো নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের গ্রাফ। এই গ্রাফে, এই গ্রাফে আমাদেরকে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট বললো, তাহলে এটা হলো টাইম টি অন, এটা হলো টাইম টি টু, এটা হলো টাইম, এটা হলো ভি অন, এটা হলো ভি টু, এদিকে ভি এদিকে টি। তাহলে কি বেরোলো, তাহলে বেরোলো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ভি টু মাইনাস ভি অন, টি টু মাইনাস টি অন। সেটা কোনটা হলো, সেটা হলো এই দুটোকে জুড়ে দাও, যেটা পাওয়া যায় তার নতি। এবারে আমি বললাম তোমাকে এই পয়েন্টের তাৎক্ষণিক ত্বরণ বের করো, তাহলে কি হবে, এই পয়েন্টে স্পর্শক টানো, সেই স্পর্শকের যে নতি হবে সেটা হয়ে যাবে তাৎক্ষণিক ত্বরণ। আগের মতো কেস হলো। হলো, এখানে আর একটা গ্রাফ হবে, যে গ্রাফটা দেখো, এই গ্রাফটা দেখো কোত্থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। যেখান থেকে শুরু হয়েছে সেখানে ভেলোসিটি জিরো। ভেলোসিটি জিরো থেকে শুরু হওয়া মানে কোত্থেকে শুরু হওয়া, অ্যাট রেস্ট থেকে শুরু হওয়া, স্থির অবস্থা থেকে শুরু হওয়া, স্থির অবস্থা থেকে শুরু হওয়া। যদি আমি একটা গ্রাফ করি এরকম,
এইখান থেকে শুরু হয়েছে, এদিকে ভেলোসিটি এদিকে টাইম। তাহলে শুরুতেই একটা ভেলোসিটি তার ছিল, সেটা কত? সেটা হলো ইউ, ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, এই গ্রাফের স্লোপ কত হবে? এই গ্রাফের স্লোপ থিটা যদি বের করতে চাই, তাহলে স্লোপ ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? লম্ব হলো এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত হবে? পুরোটা হলো ভি, পুরোটা হলো ভি, পুরোটা ভি, তার থেকে বাদ যাচ্ছে ইউ, তাহলে এই ডিসটেন্সটা পাচ্ছি ভি মাইনাস ইউ। আর এইটা কত? এটা হলো টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি মানে কি? অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু হয়ে গেল ভি মাইনাস ইউ বাই টি। এইখান থেকে দেখো দেখা যাচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ফার্স্ট ইকুয়েশনে প্রুভ হয়ে গেল। এটা হলো ফার্স্ট ইকুয়েশনের প্রুফ, ফার্স্ট ইকুয়েশনের প্রুফ হলো। তাহলে এই গ্রাফ ইউজ করে আমরা ফার্স্ট ইকুয়েশনের প্রুফ করে দিতে পারলাম। এবারে প্রুফ করতে হবে আমাদের সেকেন্ড ইকুয়েশন আর থার্ড ইকুয়েশনের প্রুফ। ফার্স্ট ইকুয়েশনের প্রুফ বুঝতে পারলে যা সিম্পল, গ্রাফ থেকে তার স্লোপ বের করে ফার্স্ট ইকুয়েশনের প্রুফ করে দিলাম। নেক্সট চলো, সেকেন্ড ইকুয়েশন কি ছিল? সেকেন্ড ইকুয়েশন ছিল s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখানে s আছে, s কিভাবে পাওয়া যায়? ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া থেকে পাওয়া যায়। তাহলে আমাদের এখানে এখন এরিয়া বের করতে হবে। তাহলে এই গ্রাফটার যদি আমি এরিয়া বের করি, তো এরিয়াটা কি হয়? এটা ট্রাপিজিয়াম হয় না? ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি হয় বলো? ট্রাপিজিয়ামের এরিয়া, তাহলে এর এরিয়া ইকুয়ালস টু এস হবে। সেটা কত হবে? হাফ ইন্টু ট্রাপিজিয়ামের এরিয়ার ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল। তাহলে সমান্তরাল বাহু কোনটা? এটা একটা, যেটার মান ইউ, ইউ। আর একটা কোনটা? এটা, যেটার মান কত? ভি, ইন্টু তাদের মাঝখানের দূরত্ব, মাঝখানের দূরত্ব কত? টি। হলো, তাহলে কত হলো? হাফ ইন্টু ইউ এটা। এবারে অলরেডি আমি প্রুফ করে এসেছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেটা এখানে বসিয়ে দেবো। ইউ ইউ থাকলো, ভি এর জায়গায় বসাও ইউ প্লাস এটি, আর এখানে টি মাল্টিপ্লাই হলো। তাহলে কত হয় দেখো? ইউ ইউ টু ইউ ইন্টু হাফ, তার মানে শুধু ইউ আর ইন্টু টি, তাহলে ইউ টি হলো, প্লাস হাফ ইন্টু এটি ইন্টু টি, তাহলে হাফ এটি স্কোয়ার। তাহলে প্রুফ হয়ে গেল। তো এটা হলো সেকেন্ড ইকুয়েশনের প্রুফ, সেকেন্ড ইকুয়েশনের প্রুফ। এবারে আসছি আমরা থার্ড ইকুয়েশনের প্রুফ করব। থার্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশনটা আমাদের ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা ছিল থার্ড ইকুয়েশন। এই থার্ড ইকুয়েশনে আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as লেখা যায়। তাহলে 2 ইন্টু এ ইন্টু এস ইকুয়ালস টু হলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি 2 ইন্টু এ কিভাবে বের হয়? এই দেখো, ফার্স্ট ইকুয়েশনে প্রুফ করার জন্য আমরা এ বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম? স্লোপ থেকে, স্লোপ করতে হয়েছিল। তাহলে এ মানে স্লোপ করো, আচ্ছা এস মানে কি? এরিয়া বের করো। ওকে, করে দেখি হচ্ছে কিনা। চলো দেখা যাক। 2 ইন্টু স্লোপ কত এসেছিল? ভি মাইনাস ইউ বাই টি। এরিয়া কত এসেছিল? এরিয়া এসেছিল হাফ ইন্টু এটা ইউ প্লাস ভি ইন্টু টি। তাহলে টি কাটে, টি কাটে, এটা কাটে, এটা কাটে, এ প্লাস বি, এ মাইনাস বি এর ফর্মুলাতে পড়ে গেল। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। প্রুভড হলো 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। প্রুভড হলো, থার্ড ইকুয়েশনের প্রুভড হয়ে গেল। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন আর থার্ড ইকুয়েশন, তিনটে ইকুয়েশনের প্রুভড করে দিলাম গ্রাফের থ্রু দিয়ে। এই তিনটে ইকুয়েশনের প্রুফ গ্রাফের থ্রু দিয়ে আগে খুব পরীক্ষাতে আসতো, কিন্তু এমসিকিউ হয়ে যাওয়ার কারণে আর কিন্তু আসে না। আচ্ছা চলো, তাহলে গ্রাফের পোর্শনটুকু হলো। গ্রাফের পোর্শনটুকু যখন হলো, এবারে বাকি রয়ে গেল ফ্রি ফলের পোর্শনটুকু। তাহলে থিওরিতে বাকি রয়ে গেল ফ্রি ফলের পোর্শনটুকু। ফ্রি ফলের পোর্শনটুকু করে দিয়ে আমরা কিছু প্রবলেম করব।
চলো যদি জি এর প্রভাবে বস্তুটি পড়ে, মানে উলম্ব পথে পড়ে, ওপর নিচে, ওপর ধরো ওপর থেকে কোনো বস্তু পড়লো জি এর প্রভাবে, বা কোনো বস্তুকে উপরের দিকে ছুড়লে, এই কন্ডিশন গুলো যদি হয়, ওপর থেকে যদি পড়ে সেটাকে আমরা বলি ফ্রি ফল, সেটাকে বলি ফ্রি ফল। তো ফ্রি ফলে জি এর প্রভাবে হয়। এখন কোন বস্তু এই গতিগুলোকে কি বলা হয়? উলম্ব গতি, ঠিক আছে, ভার্টিক্যাল মোশন, ঠিক আছে, এটাকে বলে, এগুলোকে বলে ভার্টিক্যাল মোশন। তো ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতির ক্ষেত্রে জি কখন পজিটিভ আর কখন নেগেটিভ হবে? আমি যদি নিচের দিকে পড়ি তাহলে জি এর প্রভাবেই পড়ছি, তো জি হবে পজিটিভ। আমি যদি ওপরের দিকে ছুড়ি কোনো বস্তুকে, জি এর অপোজিটে ছুড়ছি, তো জি হবে নেগেটিভ। আর যখন ওপরের দিকে পড়ার আর উপরের দিকে ছোড়ার পড়ার কেস আসছে, তখন অ্যাক্সিলারেশন, সাধারণ অ্যাক্সিলারেশন হয়ে যাবে জি, আর দূরত্ব হয়ে যাবে হাইট। এই চেঞ্জেস গুলো হবে। তাহলে কাইনেমেটিক্স এর এই তিনটে ইকুয়েশন কেমন হয়ে যাবে? কাইনেমেটিক্স এর এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কেমন চেঞ্জ হয়ে যাবে? এই ইকুয়েশনটা হয়ে যাবে ভি ইকুয়ালস টু ভি, ইউ ইকুয়ালস টু ইউ, আর এখানে হয়ে যাবে জিটি। একটা এটা হবে, একটা হবে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। মাইনাসটা কখন? যখন উপরের দিকে যাচ্ছ, প্লাস কখন? নিচের দিকে যখন পড়ছো। এটা কি হবে? এটা হবে এস এর জায়গায় এইচ, ইউটি থাকবে হাফ জিটি স্কোয়ার হবে, প্লাস কখন? যখন নিচের দিকে পড়ছো, আর এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার কখন? যখন উপরের দিকে যাচ্ছ। এটা কি হবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হয়ে যাবে যখন নিচের দিকে পড়ছো। উপরের দিকে গেলে কি হয়ে যাবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ যখন উপরের দিকে যাচ্ছ। এই ইকুয়েশন গুলোর মধ্যে এইরকম চেঞ্জ হবে, ঠিক আছে। এবারে কিছু জিনিস আমরা বের করার চেষ্টা করি, চলো। ধরো একটা বস্তুকে এখান থেকে ছুড়ে দিলাম, ম্যাক্সিমাম হাইট উঠলো, আবার সে নিচে পড়লো, এই হলো গল্প। তাহলে ম্যাক্সিমাম হাইট উঠতে ম্যাক্সিমাম হাইটটা কত হবে? এইচ ম্যাক্সিমামটা কত হবে বের করতে বললো প্রথম। তাহলে দেখো, আমরা যখন খেয়াল করব ম্যাক্সিমাম হাইটে উঠে তার ভেলোসিটিটা জিরো হয়ে যায়। কেন জিরো হবে? কারণ যদি জিরো না হতো আরো উপরে উঠতো, নিচে আর পড়তো না। তাহলে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কিন্তু জিরো হয়ে যায়, এই কনসেপ্ট মাথায় রাখবে। তাহলে তাই যদি হয়, আমরা এই ইকুয়েশন ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ওপরে ছুটছি তাই মাইনাস টু জি এইচ। তাহলে কি লিখবো আমরা? ভিটা জিরো হয়ে যাবে, জিরো করে দাও, ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এর জায়গায় এইচ ম্যাক্সিমাম। তাহলে কত হলো? টু জি এইচ ম্যাক্সিমাম ইকুয়ালস টু ইউ স্কোয়ার। সো এইচ ম্যাক্সিমাম কত হলো? ইউ স্কোয়ার বাই টু জি। এটা হলো এইচ ম্যাক্সিমাম বের করার ফর্মুলা। আচ্ছা, এইচ ম্যাক্সিমাম উঠতে কত সময় লেগেছে? এইচ ম্যাক্সিমাম উঠতে কত সময় লেগেছে? তাহলে কোন ইকুয়েশন ইউজ হবে? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তো ভি তাহলে কি হবে? ম্যাক্সিমাম হাইটে জিরো, ইউ ইউ থাকলো মাইনাস জিটি, তাহলে জিটি ইকুয়ালস টু ইউ, তো টি ইকুয়ালস টু কত হবে? ইউ বাই জি। ম্যাক্সিমাম হাইট উঠতে সময় লাগবে কত? ইউ বাই জি। ম্যাক্সিমাম হাইট উঠতে যদি ইউ বাই জি সময় লাগে, পড়তে কত সময় লাগবে? সেম সময় লাগবে। তাহলে টোটাল টাইম কত লাগবে? টোটাল টাইম লাগবে ইউ বাই জি প্লাস ইউ বাই জি। তাহলে হয়ে যায় কত? টু ইউ বাই জি। এই টাইম ধরে সে ফ্লাইট করছিল, তাই এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। এটাকে কি বলে? এটাকে বলে টাইম অফ ফ্লাইট বা উড্ডয়ন কাল, ঠিক আছে, টু ইউ বাই জি। তাহলে আমরা এইচ ম্যাক্স বের করলাম আর
টাইম অফ ফ্লাইট বের করলাম। এবারে দেখো এইটা, এই টাইম অফ ফ্লাইটটা আমরা একটা ইকুয়েশন দিয়ে বের করতে পারি। কিভাবে? ধরো এখান থেকে ছুটলাম জিরো হাইট, আবার এই গেল গিয়ে জিরো হাইটে পৌঁছালো, তাহলে হাইটটা জিরো বসাবো। তাহলে এই ইকুয়েশন h ইকুয়ালস টু u2 উপরের দিকে ছড়া হয়েছে বলে মাইনাস হাফ gt স্কোয়ার, এখানে h এর জায়গায় জিরো বসাও, ut মাইনাস হাফ gt স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো হাফ gt স্কোয়ার ইকুয়ালস টু ut, যেহেতু t নট ইকুয়ালস টু জিরো তাহলে t কাটে স্কোয়ারের 2 কাটে, তাহলে এখান থেকে t এর ভ্যালু কত বের হয় 2u/g, একবারে বেরিয়ে গেল। ঠিক আছে, এই ইকুয়েশন ইউজ করলে একবারে বেরিয়ে গেল, এটাকে বলে জিরো হাইট কনসেপ্ট। জিরো হাইট কনসেপ্ট। এবারে আমি তোমাকে শেখাবো নেগেটিভ হাইট কনসেপ্ট। নেগেটিভ হাইট কনসেপ্ট শেখাবো। ধরো এটা একটা মিনার রয়েছে বা এটা একটা টাওয়ার রয়েছে, টাওয়ারের উপর থেকে একটা বলকে ছুড়ে দিলে উপরে, কিছু সময় পরে এটা গ্রাউন্ডে এসে পড়লো, তাহলে টাওয়ারের উচ্চতা কত বা কত সময় পর নিচে পড়বে, এই ধরনের প্রবলেম গুলো করবে কিভাবে। তাহলে দেখো এখান টাওয়ারটা মনে করলাম এইচ হাইট উঁচু, ঠিক আছে, এইখান থেকে যখন ও এইখানে পৌঁছালো জিরো হাইট টু জিরো হাইট কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে যখন এইখানে পৌঁছালো জিরো হাইট টু জিরো হাইট কমপ্লিট হয়ে গেছে জিরো হাইট কনসেপ্ট অনুযায়ী। এবারে তারপরেও এতদূর নিচে আসলো, তার মানে নেগেটিভ এইচ নিচে আসলো, তাহলে আমরা লিখবো কত মাইনাস এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইটাকে বলে নেগেটিভ হাইট কনসেপ্ট। এই ইকুয়েশন থেকে তুমি এবারে এইচ বের করতে পারো বা কখনো কখনো টি বের করতে পারো। ম্যাক্সিমাম টাইমে এই ইকুয়েশনের সলভটা শ্রীধরাচার্যের উপপাদ্য ইউজ করে করতে হয়, ঠিক আছে, শ্রীধরাচার্য উপপাদ্য ইউজ করে করতে হয়। শ্রীধরাচার্য উপপাদ্য তোমরা জানো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, তাই না? চলো, এই ছিল তোমাদের পুরো থিওরি পোর্শন, এই ছিল তোমাদের পুরো থিওরি পোর্শন টুকু। এবারে আমরা চলে যাব যে টপ 10 এমসিকিউ করে নেবো এখান থেকে। তাহলে আমি তোমাদেরকে পুরো কাইনেমেটিক্স 1D এর পুরো থিওরি ডিটেলস সুন্দর করে ওয়ান শটে বুঝিয়ে দিলাম। এবারে কাজ হলো তোমাদের এখানে টপ 10 এমসিকিউ করিয়ে দেওয়া। তো এটাই আমি এখন শুরু করব আর সময় নষ্ট না করে। তো চলো শুরু যাক, ফটাফট শুরু করে যাক, দেরি না করে। প্রথমে গ্রাফ বেস কয়েকটা প্রবলেম ফটাফট করে ফেলি। নাম্বার 1, নিচের কোনটি দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না? দ্রুতি সময় লেখচিত্র মানে ভেলোসিটি টাইম গ্রাফ। তো এই গ্রাফটা তো ভেলোসিটি টাইম গ্রাফ হবেই হবে, এটাও হতে পারে, এটাও হতে পারে ভেলোসিটি টাইম গ্রাফ। এই গ্রাফটার দিকে খেয়াল করো, প্রথমে ভেলোসিটি বাড়ছিল টাইমের সাথে সাথে, বাড়তে 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 ভেলোসিটি বাড়তে বাড়তে দেখো টাইম প্রথমে এই পর্যন্ত এসছে। এরপরে বলছে কি দেখো, এরপরে বলছে টাইম আর এদিকে না গিয়ে টাইম আরো পিছনের দিকে আসছে। ভেলোসিটি যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এ পর্যন্ত মেনে নিলাম। তারপরে টাইম এখানে পিছনে কি করে ব্যাক করে? টাইম পিছনে ব্যাক করা পসিবল? পসিবল নয়, তাহলে এই গ্রাফটা হবে না, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যাই, একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, প্রদত্ত লেখচিত্রগুলোর মধ্যে কোনটি বস্তুর বেগ সময় লেখচিত্র সঠিকভাবে নির্দেশ করবে? তাহলে একটা বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হয়েছে, এই উলম্বভাবে উপরের দিকে ছোড়া হয়েছে, উলম্বভাবে উপরের দিকে ছোড়া হয়েছে, ও ছোড়া হলো, তারপর নিচের দিকে পড়ছে। তাহলে প্রথমে কি হয়, সে তার একটা বেগ দিয়ে ছোড়া হয়, আস্তে আস্তে বেগ কমে, কমতে 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 ম্যাক্সিমাম হাইটে বেগটা 0 হয়ে যায়,
তারপরে বেগটা আবার বাড়ে, কিন্তু এদিকে বেগের যে ডিরেকশনটা আমি যদি পজিটিভ ধরি, এদিকে বেগের ডিরেকশনটা নেগেটিভ ধরতে হবে। এই তো গল্প। তাহলে এই গ্রাফটা দেখো, প্রথমে বেগ আস্তে আস্তে বাড়তে বাড়তে বাড়তে, তারপরে আবার এখানে ম্যাক্সিমাম, না ম্যাক্সিমাম হলে হবে না, জিরো হতে হবে, এটা কাটা। বেগ একটা ছিল, আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়েছে, ঠিক আছে, তারপরে নেগেটিভে যাচ্ছে, নেগেটিভে যাচ্ছে, কিন্তু এখান থেকে কেমন ভাবে নেগেটিভে যাচ্ছে দেখো, সময় আবার পিছনের দিকে আসছে, সময় পিছনে আসা পসিবল নয়, এটা কাটা। এটা দেখো, এটা দেখো, প্রথমে বেগ কমতে 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 জিরো হলো, এবারে আবার এটা বেগ পজিটিভে যাচ্ছে, এটা কাটা। এবার দেখো, এটা দেখো, বেগ আস্তে আস্তে কমতে 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 ম্যাক্সিমাম হাইটে জিরো হলো, তারপর নেগেটিভে আস্তে আস্তে বাড়ছে, বেগটা নেগেটিভে বাড়ছে, তাহলে এটা হলো সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা নিটে এসেছিল, এই কোশ্চেনটা নিটে এসেছিল, নিটে। কোথায় এসেছিল বাবু? নিটে। নিট 2026-এই দিয়েছিল এই কোশ্চেনটা, নিট 2026-এ, যেটা ক্যান্সেল হয়ে গেছিল, তারপর রিনিট হলো, সেখানে দিয়েছিল। নেক্সট যাই, চলো। তাহলে গ্রাফের দুটো প্রবলেম করলাম, গ্রাফের 3 নম্বর প্রবলেমটাতে আসি। একটি বস্তু কণার ত্বরণ সময় লেখচিত্র চিত্রে দেখানো হলো, তাহলে তার বেগ সময় লেখচিত্র কোনটা হবে? এইটা দেখো, ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ কি আছে? ত্বরণ প্রথমে সমত্বরণ আছে, ত্বরণ 0 হয়ে গেল, আবার সমত্বরণ আছে, তাহলে কেমন হবে? সমত্বরণ থাকা মানে, সমত্বরণ থাকা মানে কেমন হবে? ভেলোসিটি কেমন হবে? সমত্বরণ মানে ভেলোসিটি এইভাবে বাড়ছে, ভেলোসিটি এভাবে বাড়লে, ভেলোসিটি টাইম গ্রাফে, ভেলোসিটি টাইম গ্রাফে খেয়াল করো, ভেলোসিটি টাইম গ্রাফে এভাবে ভেলোসিটি বাড়লেই তো তারপরে সমত্বরণ হয়, স্ট্রেট লাইন গো থ্রু দা অরিজিন হলেই তো তারপরে সমত্বরণ হয়, তাই না? তাহলে এটার জন্য এরকম গ্রাফ হবে, তাহলে এই গ্রাফটা তো হবে না মন্দন, এটা হবে না। এইটা ঠিক আছে, প্রথমে সমত্বরণ, তারপরে কি? তারপরে বলছে সমবেগ, এখানে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে সমবেগ, ঠিক আছে, ত্বরণ শূন্য হয়ে গেছে মানে সমবেগ, সমবেগে এসছে, তারপরে কি হয়েছে? তারপর মন্দন বলছে, কিন্তু এখানে ত্বরণ ছিল, কাটা। একটুর জন্য এটা হলো না। এটা দেখো, এখানে তো, এখানে মাঝখানের পোর্শনটুকু দেয়নি, কাটা। এইটা খেয়াল করো, লাস্ট বাকি রইলো, এই যে প্রথমে বাড়ছে, ঠিক আছে, সমবেগ, মাঝখানে ত্বরণ শূন্য মানে সমবেগ, সমবেগ হলো, আবার সমত্বরণ বাড়ছে, তাহলে এটা হলো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্রাফ থেকে আমরা কটা কোশ্চেন করলাম? একটা, দুটো, তিনটে কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা আমরা গ্রাফ থেকে করে ফেলি। এটা, এই কোশ্চেনটা এসেছিল নিট 2022-এ। দুটো গতিশীল কণার সরণ সময় লেখচিত্র এক্স অক্ষের সাথে যথাক্রমে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এদের গতিবেগের অনুপাত কত হবে? তাহলে দেখো, সরণ সময় লেখচিত্রের নতি কি হয়? নতি হয় বেগ, তাহলে নতিটা কি? নতি মানে হয় ট্যান থিটা, তাহলে ট্যান 30 ডিগ্রি একটা হবে, আর একটা হবে ট্যান 45 ডিগ্রি, এদের রেশিও, বেগের রেশিও, তাই না? তাহলে ট্যান 30 ডিগ্রির ভ্যালু হয় 1/√3, আর ট্যান 45 ডিগ্রি 1, তাহলে রেশিওটা হবে 1:√3, 1:√3, অপশন ডি কারেক্ট। বোঝা গেল? চলো নেক্সট যাই। তাহলে গ্রাফ থেকে আমরা 4টে প্রবলেম করে নিলাম, এবারে অন্য প্রবলেম করতে হবে, আর 6টা কোশ্চেন। একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময় ব্যাপী v1 সুষম বেগে চলে, পরে একই সময় ব্যাপী v2 বেগে চলে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত? গড় গতিবেগের ফর্মুলা কি? ভি অ্যাভারেজের ফর্মুলা কি? ভি অ্যাভারেজের ফর্মুলা হলো টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, এই তো ফর্মুলা। আচ্ছা, তাহলে কি বলেছে? কিছু সময় ব্যাপী, ধরো টি সময় ব্যাপী সে v1 বেগে চলেছে,
আবার সেই একই টি সময় ব্যাপী v2 বেগে চলেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ডিস্টেন্স বের করে ফেলো। ডিস্টেন্স বের করার ফর্মুলা কি? v ইকুয়ালস টু s বাই টি। v ইকুয়ালস টু s বাই টি, তাহলে s ইকুয়ালস টু v ইন্টু টি। সো s1 ইকুয়ালস টু কত হবে? v1 ইন্টু টি। s2 ইকুয়ালস টু কত হবে? v2 ইন্টু টি। আচ্ছা হয়ে গেল। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? s1 প্লাস s2। টোটাল টাইম কত হলো? t প্লাস টি। তাহলে s1 s2 কত হলো? একটা হলো v1t, একটা হলো v2t, আর নিচে হলো t প্লাস টি। বোথ সাইড t কমন নিয়ে কেটে গেল, তাহলে পড়ে থাকে v1 v2 আর নিচে পড়ে থাকে 2, আর নিচে 2t 2। তাহলে অ্যান্সার হলো এটা, অপশন ডি। উপরে t কমন নিলাম, নিচে t কমন নিলাম, নিচে 2t রয়েছে, তাহলে t কেটে গেল, তাই না? আচ্ছা এখানে লিখে দাও, এই টি কমন নিলাম আর এই টি করলাম, এই টি টি কেটে গেল, তাহলে পড়ে থাকলো v1 প্লাস v2 প্লাস। বোঝা গেল? সহজ অঙ্ক। এটাতে চলো, একটি কণার গতিবেগ v ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার, যেখানে এবি হলো ধ্রুবক, 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মধ্যে কণাটির অতিক্রান্ত দূরত্ব বের করো। দেখো বেগ থেকে দূরত্বতে আসতে হবে, মানে আমরা কি জানতাম? প্রথমে দূরত্ব, তারপরে বেগ, তারপরে ত্বরণ। এবারে বেগ থেকে দূরত্বতে আসতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, উল্টো প্রসেস, তাই না? তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে v ইকুয়ালস টু আমরা কি লিখবো? v ইকুয়ালস টু আমরা লিখবো dx dt at প্লাস বিটি স্কোয়ার। তারপরের লাইনে কি লিখবো? dx ইকুয়ালস টু লিখবো at প্লাস বিটি স্কোয়ার ডিটি। বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেব। তাহলে এখানে আমরা পেলাম x, এখানে ইন্টিগ্রেশনের লিমিট কত? 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। তাহলে এখানে কত আসলো? a t স্কোয়ার বাই 2 b t কিউব বাই 3, এটা আসলো। এখানে কত হবে? এখানে কত হবে? 2 1। তাহলে কত আসে দেখো, দুইটা বসালে হলো a 2 এর স্কোয়ার করলে হয় 4, 4 এর 2। আচ্ছা, b 2 এর কিউব করলে হয় 8, 8 এর 3। এটা হলো। এক বসালে কত হবে? এক বসালে হবে a বাই 2 মাইনাস b বাই 3, b বাই 3। তাহলে কত হয়? এটা এটা কাটলে হয় 2, তাহলে 2a মাইনাস a বাই 2 প্লাস 8b বাই 3 মাইনাস b বাই 3। তাহলে কত হয়? এটা হলো 4a মাইনাস a, তার মানে হলো 3a বাই 2, 3 বাই 2, আর এখানে হলো 7b বাই 3। তাহলে 3a বাই 2 7b বাই 3, 3a বাই 2 বা 3 বাই 2a 7 বাই 3b, অপশন বি কারেক্ট। ঠিক আছে, অপশন বি কারেক্ট। এগুলো চেক করে নিয়ে অ্যান্সার গুলো ঠিক হয়েছে কিনা। অপশন বি কারেক্ট, ঠিক আছে। আর আগেরটা কি ছিল? আগেরটা ছিল অপশন ডি কারেক্ট, আগেরটা ছিল অপশন ডি কারেক্ট, ঠিক আছে। আচ্ছা চলো, একটি বস্তু কণার সরণ x সময় t নিম্নলিখিত ভাবে সম্পর্কযুক্ত। এখন x ইকুয়ালস টু এই সমীকরণ দ্বারা সম্পর্কযুক্ত, যেখানে abc হলো ধ্রুবক, তাহলে কণাটির ত্বরণ যখন শূন্য হয় কণাটির বেগ তখন কত হবে? তাহলে ত্বরণ শূন্য হয় কখন? এর দুবার ডেরিভেটিভ করতে হবে। একবার ডেরিভেটিভ করো dx dt, কত হয়? এখানে হলো a, এখানে হলো a, এখানে হলো 2bt, এখানে হলো
এটা আবার ডেরিভেটিভ করো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, তাহলে কত হয়? তাহলে হয় এখানে 2b মাইনাস 6ct। এটা এটা হলো ত্বরণ। এই ত্বরণটা কি হবে? এই ত্বরণটা শূন্য হবে। শূন্য করে দিলাম, শূন্য করে দিলে তাহলে টি এর ভ্যালু বের করে নাও, 6ct ইকুয়ালস টু 2b, তাহলে টি ইকুয়ালস টু 2b বাই 6c, তাহলে b বাই 3c। এটা বেরোলো টি এর ভ্যালু। এবারে ভেলোসিটি কোনটা? ভেলোসিটি হলো এটা। এই ইকুয়েশনে এটা যেটা ভেলোসিটি বেরিয়েছে, ভেলোসিটিটা কত হবে? বেগ কত হবে? বেগের জায়গায় টি এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে a প্লাস 2b, টি এর জায়গাতে কত বসবে? b বাই 3c, b বাই 3c মাইনাস 3c টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হলো b স্কোয়ার আর 9c স্কোয়ার। তাহলে কত আসে? a প্লাস এখানে হলো 2b স্কোয়ার 3c, আর এখানে হলো c কাটে, এটা কাটে, এটা কাটে, 3 কাটে, তাহলে এখানে হলো b স্কোয়ার বাই 3c। তাহলে কত হলো? a, এখানে হলো b স্কোয়ার বাই 3c। এটা হলো ফাইনাল অ্যান্সার, a b স্কোয়ার বাই 3c, অপশন সি, a b স্কোয়ার বাই 3c। এটার অ্যান্সারটা চেক করে নাও, অপশন সি হবে অ্যান্সার, একদম ঠিকঠাক আছে। নেক্সট চলে যাই। এটাতে একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে স্বর্ণের রাশিমালা হলো এটা, কত সেকেন্ড পর ওই কণার বেগ আবার শূন্য হবে? কত সেকেন্ড পর বেগ আবার শূন্য হবে? তাহলে বেগ বের করো, ডিএস ডিটি করো। ডিএস ডিটি হলো তোমার 12t মাইনাস 3t স্কোয়ার। এটাকে কি বলবো? বেগ। এটা কি হবে? জিরো হবে, তাই না? তাহলে এটাকে জিরো করে দাও, জিরো করে দিলে হলো 12t মাইনাস 3t স্কোয়ার, তাহলে 3t স্কোয়ার ইকুয়ালস টু 12t। যেহেতু t নট ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে t কাটে, স্কোয়ারের 2 কাটে, তো t ইকুয়ালস টু হলো 12/3, তার মানে 4 সেকেন্ড। তাহলে কত সময় পরে বেগ আবার শূন্য হবে? 4 সেকেন্ড, অপশন বি। হলো? হলো। আর দুটো কোশ্চেন আছে। এটা একটা নিটের কোশ্চেন, এটা একটা নিটের কোশ্চেন। একটি মিনারের শীর্ষদেশ থেকে, মিনারের অঙ্ক দিয়েছে দেখো, তাহলে এটা একটা মিনার, মিনারের শীর্ষদেশ থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এখান থেকে ছোড়া হলো কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হলো। এটি কিছু সময় পর, এভাবে উপরের দিকে ছোড়া হলো, কিছু সময় পর 80 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে আছড়ে পড়লো। আচ্ছা, তাহলে যখন ছোড়া হয়েছিল তখন হলো ইউ, ইউটা হলো 20 মিটার পার সেকেন্ড, আর ভিটা হলো কত? 80 মিটার পার সেকেন্ড। মিনারটির উচ্চতা কত হবে? তাহলে কোন ইকুয়েশন ইউজ করব আমরা? আমরা ইউজ করব ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই ইকুয়েশন ইউজ করা ছাড়া তার কোনো উপায় নেই, তাই না? তাহলে ভি কত? ভি হলো 80 এর স্কোয়ার। ইউ কত? ইউ হলো 20 এর স্কোয়ার। 2 ইন্টু জি বলেছে 10 ইউজ করতে, হাইটটা মিনারের উচ্চতা বের করতে বলেছে, এইচ। তাহলে কত হলো? তাহলে হলো 80 এর স্কোয়ার মাইনাস 20 এর স্কোয়ার ইকুয়ালস টু 20h। তাহলে এইচটা কত হয়? 80 এর স্কোয়ার মাইনাস 20 এর স্কোয়ার বাই 20। লেট সলভ করো। এইচ ইকুয়ালস টু এ প্লাস বি এ মাইনাস বি, 80 প্লাস 20 মানে 100, 80 মাইনাস 20 মানে 60, নিচে 20, 20 দিয়ে কাটলে 3 কুড়ি 60, তাহলে এইচটা হলো 300 মিটার, অপশন বি কারেক্ট।
এটা কোথায় এসেছিল? নিট 2020-তে এসেছিল। লাস্ট, চলো লাস্ট একটা কোশ্চেন আমরা যেই মেনের করব। সব ধরনের কোশ্চেন যখন করা হচ্ছে, সব ধরনের কোশ্চেন করা হোক। লাস্ট একটা যেই মেনের কোশ্চেন আমরা করব, চলো। ঠিক আছে, এটা হলো লাস্ট কোশ্চেন, টপ 10 কোশ্চেনের 10 নম্বর কোশ্চেন এটা। A parachuter jumps from an aeroplane and opens a parachute after 2 seconds of free fall and start deaccelerating with 3 meter per second square at 10 meter height from the ground while descending with the help of the parachute. The speed of the parachuter is 5 meter per second. The initial height of the aeroplane is dash meter. দেখো, ধরো এইখানটায় আছে এরোপ্লেন, এখান থেকে প্রথমে 2 সেকেন্ড সে ফ্রি ফল করলো, তারপরে প্যারাশুট খুলেছে। ঠিক আছে, তাহলে প্রথম 2 সেকেন্ড ফ্রি ফল করেছে, তারপরে প্যারাশুট এখানে খুলেছে ধরো। ঠিক আছে, তাহলে প্রথম 2 সেকেন্ড যখন ফ্রি ফল করেছে, ওই 2 সেকেন্ডে সে কত ডিস্টেন্স ট্রাভেল করলো দেখে নি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, জিটি, সরি নিচের দিকে পড়ছে তো জিটি। তো ইউটা তো 0, জিটা তো 10 আর টিটা তো 2, তাহলে ভি কত হবে? ভি হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে যখন প্যারাশুট খুলছে তখন তার ভেলোসিটি কত হবে? তখন তার ভেলোসিটি হবে 20 মিটার পার সেকেন্ড। এটা একটা বের করতে পারলাম। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটিএস জিটি স্কোয়ার। ইউটা 0, হাফ, জিটা হলো 10, টিটা হলো 2 এর স্কোয়ার। তাহলে এস কত বেরোবে? এস বেরোবে, এটা কাটে এটা কাটে, তাহলে 20, এস বেরোলো 20 মিটার। তাহলে এইটুকু ডিস্টেন্স কত আসলো? 20 মিটার। আচ্ছা, গ্রাউন্ড থেকে আবার নিচে কি বলছে যে at 10 মিটার হাইট ফ্রম দ্য গ্রাউন্ড while descending with the help of the parachute, the speed of the parachute। যখন গ্রাউন্ড থেকে 10 মিটার নিচে আছে, 10 মিটার নিচে আছে, তখন প্যারাশুটের স্পিড কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে নিচের দিকের হাইট কত? 10 মিটার, উপরে 20 পেয়ে গেছি। তাহলে টোটাল হাইট এখন পেয়ে গেছি কত? আমরা পেয়ে গেছি 20 প্লাস 10 মানে 30 পেয়ে গেছি। আর মাঝখানের ডিস্টেন্সটা বের করতে হবে, মাঝখানের ডিস্টেন্সটা বের করতে হবে। এবারে প্রশ্ন হলো, এটা তার ইনিশিয়াল ভেলোসিটি হিসাবে কাজ করবে ইউ, এটা তার ফাইনাল ভেলোসিটি হিসাবে কাজ করবে। তাহলে 20 থেকে 5 হলো মানে কি? ডিঅ্যাক্সেলারেশন হয়েছে, রিটার্ডেশন হয়েছে। রিটার্ডেশন কত হয়েছে? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে রিটার্ডেশন হয়েছে কত? a ইকুয়ালস টু -3 মিটার পার সেকেন্ড। ওকে, এইখানে ইকুয়েশন বসাও, বসিয়ে ডিস্টেন্স বের করে নাও। ডিস্টেন্স কিভাবে বের করবে? তোমার এই ইকুয়েশনটা ইউজ করো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার কত? ভি স্কোয়ার হলো 5 স্কোয়ার, ইউ স্কোয়ার হলো 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত? -3। এস কত বের করতে হবে। তাহলে সলভ করলে কত হয়? এখানে হয় 25, এখানে হয় 400, আর এখানে হয় -6s, -6s। তাহলে তোমার 6x এপারে আসে, আর এখানে হয় 375। তাহলে এস কত হবে? 375 ভাগ 6, 6 দিয়ে করলে 6 6 36, 6 6 36, 1 এ 5 এ 15, 6 দিয়ে কাটলে 6 6 36, 1 এ 5 এ 15, 6 দুকানি 12, 6 দুকানি 12, 3 এ 30, 6 5 এ 30 এত মিটার। তাহলে এই ডিস্টেন্সটা আমার বেরিয়ে গেল কত? 62.5 মিটার। তাহলে 30 মিটার আগে ছিল, তারপরে এইটুকু পেলাম 62.5। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 30 প্লাস 62.5, তাহলে হলো 92.5 মিটার। কোন অপশানে আছে?
অপশন এতেই আছে 92.5 মিটার। তাহলে দেখেছো এটা যেই মেন 2026-এর অনলাইনে জানুয়ারি শিফটে এসেছিল। এই কোশ্চেনটা আমার বেস্ট কোশ্চেন লাগে, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। তোমাদের কাইনেমেটিক্স ইকুয়েশন বোঝানোর জন্য এই ইকুয়েশনটা যেই মেনের একটা বেস্ট এক্সাম্পলস কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এটাই ছিল। এই ক্লাসটা 1.5 ঘন্টার ক্লাস, সলিড ক্লাস। এই ক্লাসে পুরো থিওরি কভার করা হলো আর টপ 10 ইম্পর্টেন্ট এমসিকিউ করে দেওয়া হলো। টপ 10 ইম্পর্টেন্ট এমসিকিউ কেমন কেমন এমসিকিউ? গ্রাফ বেস 4টে ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার ভার্টিক্যাল মোশনের কোশ্চেন, ঠিক আছে, প্যারাশুটের একটা জেই মেন্সের কোশ্চেন, আর নর্মাল যে কোশ্চেন্স গুলো হবে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন দিয়ে, যেগুলো পরীক্ষায় টুকটুক করে দেওয়ার হয়, সেই ধরনের কোশ্চেন 2-3টে করে দেওয়া। ঠিক আছে, এই ছিল ওভারঅল পুরো ক্লাসটা। তো প্রত্যেকের কাছে একটা জিনিস জানতে চাইবো, অবশ্যই ফিডব্যাকে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো, এটা আমি জানতে চাই আজকের ক্লাসের জন্য। ঠিক আছে, তোমাদের রোটেশনাল মোশনের উপরে ক্লাস দেব বলেছিলাম, তো রোটেশনাল মোশনের উপর অবশ্যই ক্লাস দেব। নেক্সট উইকেরই বুধবার রোটেশনাল মোশনের উপরে ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে মোশন ইন 1D ক্লাসটা করে ফেলো, আজকে মোশন ইন 1D রিভিশনটা করে ফেলো। রোটেশনাল মোশনের উপরে ক্লাস নেক্সট উইক বুধবার তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো, থ্যাংক ইউ। প্রত্যেকে সিরিয়াসলি পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো এবং ভালো থেকো। চলো।